পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব ২১। সন্ধ্যা ৭টা। পারভেজ সাহেব কামরুল সাহেব তড়িঘড়ি করে কোথাও বেরোতে নিলে তখন চন্দ্র বাড়িতে ঢোকে। তাদের দেখে ভ্রু কুঁচকে বলে, কোথায় যাও আব্বু চাচ্চু? আর বলিস না চন্দ্র, বিকালে তোর আম্মু ফোন দিয়ে বল রোজিনার শরীর খারাপ, তাই আমি আর পারভেজ বাসায় যাই। দ্রুত যেয়ে শুনি আরেক কথা, নিশা নাকি আজ ৩ দিন ধরে হোস্টেলে যায় না, তাই ওয়ার্ডেন ফোন দিয়েছে। পরিচিত সব জায়গায় ফোন দিয়েছি, পারভেজের শালী সম্বন্ধী সবাইকেই জিজ্ঞাসা করেছি, তারা কেউ জানে না। তারা জানে এবং তাদের প্ররোচনায় নিশা এতটা সাহস দেখিয়েছে। চন্দ্রের কথা পারভেজ সাহেব ও কামরুল সাহেব অবাক হয়। পারভেজ সাহেব অবাক স্বরেই বলে, কি বলছিস চন্দ্র? হলে চাচ্চু, রুবি আন্টি সব জানে, সেই এই সকল কিছু নাটিগুটি। সেই এতদিন চাচিকে নিজের আঙ্গুলের মাথায় ঘুরিয়েছে, এখন নিশাকে। মানে? চন্দ্র হেয়ালি করে বল, কাল সকালেই সব জানতে পারবে, এখন বাসার ভিতর যাও। কি বলছিস চন্দ্র? বাড়ির মেয়ে নিখোঁজ আর আমরা জেনেও হাত গুটিয়ে বসে থাকব? হলে থাকবে, আর কেন থাকবে সেটা কাল সকালে টের পাবে। বলেই চন্দ্র তাদের দুইজনকে নিজেদের বাসায় বসিয়ে যায়। পুনমদের বাসায় সে জানে তার বোকারানি এখন সব দোষ নিজের ঘাড়ে নিয়ে বসে বসে কাঁদছে। সেই খবর পেয়েই তো এত দ্রুত বাসায় আসা। রোজিনা বেগম নিজের ঘরে বসে কাঁদছে, তার পাশে বসে সান্ত্বনা দিচ্ছে চাঁদনি বেগম। পুনম ও মায়ের পাশে বসে গুনগুনিয়ে কাঁদছে। মুক্তি অনেক বলে কয়েও থামাতে পারছে না তার এক কথা, তখন যদি সে নিশাকে না যেতে বলত, নিশা নিশ্চয়ই যেত না। চন্দ্র ঘরে ঢুকে সবার আগে পুনমের দিকে তাকায়। পরে রোজিনা বেগমের পাশে বসে তার হাতগুলো নিজের হাতে নেয়। নিশাকে কাল সকালে তোমার কাছে এনে দীপ চাচি, এখন কেঁদো না। চন্দ্রের কথা রোজিনা তরাক চোখে চন্দ্রের দিকে তাকায়। তুই কই পাবি বাপ? চন্দ্র এক পলক মায়ের দিকে তাকিয়ে চোখের আশ্বাস দিয়ে আবার রোজিনা বেগমের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বল, কাল সকাল বেলায় নিশা এসে তোমার সামনে হাজির হবে, কেঁদো না। বলেই আবার যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। পুনম কান্না ভুলে নাকমুখ কুঁচকে বলে, আপু তোমার ভাই কি একটু সহানুভূতি দিয়ে কণ্ঠটা নরম করে বলতে পারে না? কথা বলে না যেন এক একটা মিসাইল ছুঁড়ে মারে। মুক্তি মিটমিট হেসে বলল, আমার ভাই একজনের ক্ষেত্রেই নরম, বাকি সবার সাথে গরম। মুক্তির কথায় পুনম আগ্রহ নিয়ে বলে, কে সে? মুক্তি চোখ টিপ দিয়ে বলল, আছে আমাদের ফ্যামিলির স্পেশাল কেউ। পুনম মুক্তির যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হাহ, স্পেশাল কেউ? যেন তার স্পেশাল কাউকে আমি দেখার জন্য মরে যাচ্ছি। ওই গম্ভীর মার্কা চাঁদের উপর আমার একটু ইন্টারেস্ট নাই। রাতে অনেক বুঝিয়ে সুঝিয়ে রোজিনা বেগমকে খাইয়ে ঘুম পাড়িয়েছে। সবাই থমথমে পরিবেশে খেয়ে নিয়েছে কোনো রকম। চন্দ্রের কথা অনুযায়ী পারভেজ সাহেব বেশ ভয়েই আছে, না জানি মেয়েটার কি হল। পুনম আজ কিছুতেই ঘুমাতে পারে না, কেন যেন মনটা খারাপ, বেশ খারাপ। মন খারাপের কারণ হিসেবে ধরে নেয় বোনের নিখোঁজ হওয়া। বাইরে মৃদু হাওয়া বইছে। পর্দা উড়ে সেই হাওয়া ঘরে প্রবেশ করে। পুনম উঠে বারান্দায় দাঁড়ায়। পুনমের ঘরের বারান্দা দিয়ে চন্দ্রের পুরো ঘরটা দেখা যায়। চন্দ্রের ঘরের লাইট জ্বলছে। চন্দ্র কাউচে বসে কারো সাথে ফোনের কথা বলছে, পুরো মুখশ্রী লাল টকটকে হয়ে আছে, মনে হচ্ছে ভীষণ রেগে আছে। চন্দ্র কথা বলতে বলতে হঠাৎই তার নজরে আসে একটা আবছায়া। চন্দ্র জানে কার ছায়া এটা, হঠাৎই মনে প্রবেশ করে অদ্ভুত শীতলতা। ঠোঁটের কোণে ফুটে স্নিগ্ধ হাসি, যার প্রেমে পড়ে যাবে কেউ। তবে সেকেন্ডই তা মিলিয়ে যায়। ফোনের অপর পাশ থেকে কেউ ডাক দিলে বিগড়ে যাওয়া মেজাজটা ফিরে আসে, তবুও শান্ত কণ্ঠে বলল, আকুল কল ইয়ে নিউ লেটার। অপর পাশের কোনো কথার অপেক্ষা করে না, নিজের মতো কেটে ফোনটা কাউচে রেখে দেয়ালের একপাশে হেলান দিয়ে দেখতে থাকে পুনমকে। পুনম চন্দ্রের দিকে আর তাকায় না, তাকিয়ে আছে ওই দূর আকাশে। ভালো লাগে দেখতে, এই থালার মতো গোল রূপালী চাঁদখানা সমগ্র পৃথিবীকে আলো দিয়ে চলছে, সেদিকেই তাকিয়ে আছে পুনম। পুনমের নজর লক্ষ্য ন করে হাসে চন্দ্র, বিড়বিড় করে বলে, ওই দূর আকাশের চন্দ্রের দিকে যখন এভাবে তাকিয়ে থাকিস তখন আমার কেমন লাগে জানিস? উহু, জানিস না? হিংসে হয় ওই চন্দ্রের মতোই তো আমিও চন্দ্র, তাহলে আমার দিকে এরকম করে মোহিত চোখে তাকাস না কেন তুই? মনে চায় ওই চন্দ্রকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেই, তবে কি করব বল, অনেক কিছু চাইলেও করা যায় না। তবে চিন্তা করিস না, যখন এই চন্দ্রের তোর উপর আধিপত্য বিস্তার করবে তখন থেকে ওই মোহনীয় চোখগুলি শুধু এই চন্দ্রকেই দেখবে। ভেবেই ঠোঁট বাঁকিয়ে হাসে চন্দ্র। পুনম বারান্দা থেকে চলে যেতেই ঘোর ভাঙ্গে চন্দ্রের। সকাল 7টা, নির্বাসী বাড়িতে কলিং বেল বাজে। আজ চন্দ্র সকাল সকালই উঠেছে, তাকে দেখে এতক্ষণ কামরুল সাহেব তার বিশিষ্ট কাজ চা খাওয়া ও পেপার পড়া ছেড়ে ড্যাব করে তাকিয়ে আছে।
চন্দ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসেছিল এতক্ষণ, তবে বেল বাজতেই ঠোঁট বাঁকিয়ে হাসে চন্দ্র। কাজের মেয়ে মিনু তড়িঘড়ি করে আসতেই চন্দ্র তাকে ইশারায় বলল ভিতরে যেতে। 18 বছর বয়সী মিনু বেশ ভয় পায় চন্দ্রকে। তাই দৌড়ে আবার রান্নাঘরে চলে যায়। গেট খুলতেই প্রবেশ করে নিশা, রুবি ও রিয়াজ সাহেব। তার সাথে একজন লোক। কামরুল সাহেব অবাক হয় তাকায় তাদের দিকে, আবার তাকায় চন্দ্রের দিকে। রিয়াজ সাহেব কামরুল সাহেবের দিকে তেড়ে এসে, ভোরবেলা আমাদের এভাবে উঠিয়ে আনার মানে কি? এখানে নিশ্চয়ই কোনো কারণে আপনাদের আনা হয়েছে, বিনা কারণে আনা হয়নি। চন্দ্রের গম্ভীর স্বরে থেমে যায় রিয়াজ সাহেব। এর মধ্যে প্রবেশ করে পুনম রোজিনা পারভেজ সাহেব। নিশাকে দেখে রোজিনা তাকে জড়িয়ে ধরতে গেলে নিশা তার হাত ঝাড়া দিয়ে ফেলে দেয়। রোজিনা বেগম পড়তে নিলে তাকে পুনম পিছন থেকে ধরে ফেলে। তবুও রোজিনা বেগম নিশার মুখে চুমু দিতে দিতে বলে, এই কয়দিন কোথায় ছিলি মা? তোমার বোনের বাসায় ছিল চাচি। মানে কি বলছো চন্দ্র? আমি কালকেও রুবির কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছি, সে সাফ মানা করে দিয়েছে সেখানে নিশা নেই। পারভেজ সাহেবের কথায় পাত্তা না দিয়ে চন্দ্র হেয়ালি স্বরে বলল, কিমি? শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় হবেন না? চন্দ্রের কথায় পুরো ড্রয়িং রুমে বিস্ফোরণ ঘটে। কি বলে রোজিনা ঢলে পড়তে নিলে তাকে আগলে নেয় পারভেজ সাহেব। এগুলো কি বলছিস চন্দ্র? পারভেজ সাহেবের রাগী স্বর। কি নিশা, আমি সত্যি বলছি কিনা মিথ্যা বলছি বলত? নিশা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। পারভেজ সাহেবকে রেগে যেতে দেখে নিশা ভয় পায়। তাই মুখ ফুটে কিছু বলতে পারে না। নিশার নিশ্চুপতা দেখে পারভেজ সাহেব নিশার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বল, জবাব দাও নিশা, চন্দ্র যা বলছে তা কি সত্যি? পারভেজ সাহেবের কথায় কেঁপে ওঠে নিশা। পিছনে দাঁড়ানো লোকটা নিশাকে ধরে বলল, হ্যাঁ নিশা, আমার স্ত্রী, আমরা গত পরশু বিয়ে করেছি। রাশেদের কথায় পারভেজ সাহেব অবাক চোখে তাকিয়ে রোজিনাকে সোজা করে দাঁড় করায়। এত বড় সাহস হয়ে গেছে যে বিয়ে পর্যন্ত চলে গেছ? বলেই একটা সপাটে চর বসিয়ে দেয়। আরেকটা মারতে নিলে তাকে আটকায় কামরুল সাহেব। আমাকে ছাড়েন ভাইজান, এই মেয়েকে আমি মেরেই ফেলব। পারভেজ শান্ত হয়ে, এভাবে উত্তেজিত হয়ে কিচ্ছু হবে না। পারভেজ সাহেব আবার রুবির দিকে তেড়ে যায়। তাহলে বদলাটা এভাবেই নিলে? বদলা? রোজিনা অস্ফুট স্বরে বলল, প্রতিশোধ। নিশা গ্রামে ফিরে যাওয়ার দিন আমি রুবিকে কল দিয়ে বলেছিলাম ওর খেয়াল রাখতে। রুবি কারণ জিজ্ঞাসা করলে আমিও বলি। তখন রুবিও আমাকে অনেক কথা শোনায়, আমিও ছাড় দেইনি। কথায় কথায় রুবির পালিয়ে বিয়ে করার কথাও বলি। সেই কথার জের ধরেই ও আজ আমার মেয়ের সাথে সেই কাজটাই করল। কথাটা শুনে রুবিও তেজি স্বরে বল, না করেছি তো কি করবা তোমরা? তোমার মেয়েকে আমিই ফুসলিয়ে তার বয়সের দ্বিগুণ লোকের সাথে বিয়ে দিয়েছি। কথার সাথে সাথে গালে ঠাস করে থাপ্পড় মারে। সাথে সাথে আরেকটা গালেও থাপ্পড় মারে। রুবি ফুসফুস করে উঠলে, একদম চুপ, কোনো আওয়াজ করবি না। 10 বছরের ছিলি, তখন থেকে মানুষ করে বড় করেছি। নিজের সংসারের দিকেও তাকিয়ে দেখিনি, আজ তার প্রতিদান এভাবে দিবি তা কোনো দিনেও ভাবতে পারিনি। আজ থেকে মনে করব আমার কোনো ভাই বোন নেই, এখুনি আমাদের বাড়ি থেকে বের হ। রিয়াজ থমথমে মুখে কিছু বলতে নিলে রোজিনা বেগম তাকে থামিয়ে দেয়, হাত উঁচু করে। রিয়াজ সাহেব রুবিকে নিয়ে চলে যায়। রোজিনা বেগম নিশার দিকে তাকিয়ে বলে, নারীছেড়া ধন, তুমি তোমাকে ভুলতে পারব না, তবে মনে রেখো আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকার অধিকার হারালে। বলেই হাঁপাতে লাগল। চাঁদনী বেগম দ্রুত এসে তাকে ধরে নিজেদের ঘরে নিয়ে যায়। আমি জানতাম নিশার কেউ নেই, ও এতিম খালার কাছে থাকে, তাই এভাবে বিয়ে করেছি। আমতা আমতা করে বলে রাশেদ। রাশেদের কথায় কেউ কিছু বলে না। কামরুল সাহেব তাকে বসতে বলে। পারভেজ সাহেবকে নিয়ে সাইডে যায়। বুঝিয়ে সুঝিয়ে তাকে সব মেনে নিতে বলে। পারভেজ সাহেব আর কিছু বলে না। কামরুল সাহেব চাঁদনী বেগমকে বলে নিশাদের আপ্যায়নের কথা বলে। চাঁদনী বেগম তাদের জন্য রান্না শুরু করে। তবে নিশা কারো সাথে কথা বলে না এবং সেখানে থাকেও না। সে জোর করেই সেখান থেকে চলে যায়। অধ্যায় পুনু। ক্লাস শেষে চন্দ্র পুনম একসাথে আসছিল। কারো ডাকে সে ফিরে তাকায়, পিছনে ফিরে দেখে নয়ন। নয়ন, তুই এখানে? হডারে এই শাহরান কস কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। কবে ভর্তি হয়েছিস? আর আমি জানি না কেন, আমিও তো ওইখানেই ভর্তি হয়েছি। দেখবি কিভাবে ছেলে আর মেয়েদের তো আলাদা ক্লাস হয় বলদি, এতদিনে তাও জানিস নি? নয়ন হেসে পুনমের মায়ে ঠুয়া দিয়ে বলল। নয়নের ভাঁজ করা আঙ্গুলের দিকে তাকিয়ে আছে চন্দ্র। না, এখন তার এই আঙ্গুলটা কেটে ফেলতে মন চাচ্ছে। হাতের মুঠো শক্ত করে এদিক ওদিক তাকায়।
পুনমের আপাতত কোনো স্থানে ধ্যান নেই, সে বন্ধুর সাথে আলাপে ব্যস্ত। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব ২২। নিখুঁত হাতের নকশি কাঁথায় ফুটিয়ে তুলছে চাঁদনী বেগম। পরিবারের সবচেয়ে ছোট্ট ও অনাগত বাচ্চার জন্য। চাচি, এই কাঁথাগুলো বেশ সুন্দর হয়েছে, ভাইয়ের জন্য আমার পছন্দ হয়েছে। মুচকি হাসে চাঁদনী বেগম। সেলাই উঠাতে উঠাতে বলে, ভাই হবে তুই জানলি কেমনে, বোনও তো হতে পারে। আমি প্রত্যেক নামাজের মুনাজাতে আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন এবার আমার মায়ের কোলে আল্লাহ একটা ছেলে দেয়, তার মনের আশা পূরণ করে। চাঁদনী বেগম দেখলেন পুনমের ঠোঁটে হাসি, চোখে জল। সে মাথায় হাত বুলায়। অনেক সহন করেছিস তাই না মা? উহু চাচি, আমার কপালে ছিল জন্মসূত্রে, না হলে কি আমি জন্ম নেই। প্রথম সন্তান ভালোবাসা থাকলেও পরের সন্তান আশা ভরসা। প্রথম কন্যা সন্তান জন্মানোর পরই স্বাভাবিকভাবে বাবা মা চাইবে পরের সন্তান ছেলে হোক। তবে সেই জায়গায় আরেকটা কন্যা সন্তান, সেটা সবার জন্যই হতাশা নিরাশা। তার উপর গায়ের রং কালো। চাঁদনী বেগম পুনমকে বুকে জড়ায়। মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কে বলেছে আমার মেয়ে কালো? উহু, সে তো এক মায়াবী কন্যা যার মায়ায় আমরা বাধিত। আর কালো বলছিস? নিজেকে ভুলে যাস না, ওই অন্ধকার আছে বলেই আলোর এত কদর। দোয়া করি আল্লাহ আমার মাটাকে এত বড় করুক যেন অন্ধকার ছাপিয়ে আলোর রোশনি হয়ে ওঠে তার জীবনে। চাচির কথায় মিষ্টি হাসল পুনম। চাঁদনী বেগম সেই মিষ্টি হাসি মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকে, ভাবে কিভাবে এই মায়াময় চেহারা দেখেও রোজিনা এই মেয়েটাকে উপেক্ষা করতে পারত। দরজায় ওপাশ থেকে সবই শুনেছে। সে এসেছিল চাঁদনী বেগমের কাছে কথাগুলো দেখতে, কেমন হয়েছে। মেয়ের কথা শুনে থেমে যায়, ভাবতে থাকে কতটা কষ্ট পেলে একটা মেয়ে নিজের জন্মানো নিয়েও কথা বলতে পারে। তারপর ও মেয়েটা তার প্রতি যত্নশীল। এই যে একটা কাজও তাকে এখন করতে হয় না। চাঁদনী বেগম তাদের পুরোপুরি তাদের বাড়িতেই শিফট করেছেন। পুনমও তাকে বিছানা হতে নামতে দেয় না। খাবারের থালাটাও সে বিছানায় বসেই পায়। আজকে ভর্তি কোচিংয়ের একটা ইংলিশ ক্লাসটা চন্দ্র করাবে, তাও আবার ছেলেদের। চন্দ্র যখন ক্লাসে ঢোকে হৈহুল্লোড় লেগে যায়, ছেলেদের মুখে বড় বড় হাসি ঝুলছে। চন্দ্রের বিশাল বরফ ড্যান তারা। আসসালামু আলাইকুম স্যার, আমরা আপনার অনেক বড় ফ্যান। সবাই একসাথে হাসি মুখে বলল। চন্দ্র মাথা নাড়িয়ে ক্লাস শুরু করল। সবাই খুব একটা অবাক হল না, কারণ তারা জানে চন্দ্র এমনি। তবে আজকে সবার ক্লাসটা বেশ ডিফারেন্টভাবে হয়। ১ ঘণ্টার ক্লাস প্রায় ১.৫ ঘণ্টায় শেষ হয়। লাস্টে সবাইকে পড়া ধরে চন্দ্র। এর মধ্যে পুনমের বন্ধু নয়নও ছিল। সে ৫টা কোয়েশ্চেনের মধ্যে ২টা পারেনি। নয়ন, আপনি এই কোয়েশ্চনটা ২০০ বার লিখে আনবেন, ২টা মোট ৪০০। চন্দ্রের কথা শুনে চমকে ওঠে নয়ন। ভয়ে ঢোক গিয়ে ৪০০ বার লেখা কোনো মুখের কথা না। রাত পার করেও কালকের দিনেও শেষ করতে পারবে কিনা সন্দেহ, কারণ প্যাসেজটা বেশ বড়। তবুও কিছু বলার সাহস করল না, কারণ সবাইকেই মোটামুটি শাস্তি দিয়েছে। ক্লাস শেষে বের হয় চন্দ্র ও পুনম। পুনম আজকেও নয়নকে দেখে ডাক দিলে নয়ন দূর থেকেই সময় নেই বলে চলে যায়। পুনম ভ্রু কুচকে তাকায়, কি হলো এই ছেলের? ভাইয়া বাইক নিবে না আজ? আনোনি? না, সার্ভিসিং এ আছে। কেন হাঁটতে সমস্যা হচ্ছে? রিক্সা নিব। পুনম মাথা নাড়ায়, তবে মনে মনে বিরক্ত হয়। এখান থেকে হেঁটে গেলে প্রায় আধ ঘণ্টার রাস্তা, এই কড়া রোদে যাবে কিভাবে? যদিও শেষের শীত দেখে খুব একটা গায়ে লাগছে না। রাস্তা দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছে পুনম, পাশেই চন্দ্র ২ হাত পকেটে গুজে হাঁটছে। পুনম ধীর পায়ে হাঁটলেও চন্দ্র তার থেকেও ধীর পায়ে হাঁটছে। তার ঠোঁটের কোণে হাসি, যা সূক্ষ্মভাবে না দেখলে বোঝা যাবে না। চন্দ্ররা যেখানে থাকে সেই এরিয়াটা হাউজিং টাইপ। ঢোকার শুরুতেই একটা পার্ক পড়ে। ওইখানে বসবি? পুনম ইঙ্গি করা জায়গাটার দিকে তাকায়। আসার দিনেই তার মনটা ওই পার্কে যাওয়ার জন্য আকুপাকু করছিল, তবে যায়নি। বলা চলে সময় হয়নি। আজ চন্দ্র বললে সে না করতে পারল না, মাথা নাড়িয়ে সম্মতি দিল। ২ জন পার্কে একটা বেঞ্চে বসে, সামনেই রাউন্ড শেপের একটা পুকুর। আশেপাশে বাচ্চাদের রাইডস, প্লাস্টিকের ঘোড়া, ঢেকি, স্লিপার। পুনমের মন চাচ্ছে ছোটবেলার মতো ঢেকিতে চড়তে। ঢেকিতে চড়বি? পুনম অবাক হয়, তার মনোভাব বুঝল কিভাবে? যেভাবে লালসা নজরে ঢেকিটাকে দেখছিলি, যে কেউই বুঝবে তুই ওইটাতে চড়তে চাস। চন্দ্রের কথায় মুখ ঘুরিয়ে ভেঙচি কাটে। চন্দ্র ইশারা করে উঠার জন্য, একপাশে পুনম, অন্য পাশে চন্দ্র। একজন উপরে নামছে তো অন্যজন নিচে নামছে। এই দুলুনিতে খিলখিল করে হাসে, তার হাসিতে যে আরেকজনের চোখ জুড়িয়ে যাচ্ছে। বোকা রমণী কি তা জানে? পুনমের রেজাল্ট দিয়েছে, গোল্ডেন এ পেয়েছে। সবাই তার রেজাল্টে অনেক খুশি, তবে এর মধ্যে আরেকটা খুশির খবর নিয়ে আসে মুক্তি। দেখতো এটা?
হাত বাড়িয়ে খামটা নিতে নিতে বলল পুনম। খুলে দেখে একবার মুক্তি তো একবার চন্দ্রের দিকে তাকায়। আজ পুনমের রেজাল্টের উপলক্ষে সবাই একত্র হয়েছিল। রূপসাও তার হাজব্যান্ড নিয়ে এসেছে। রূপসা উঠে এসে হাতে পেপারটা পড়ে অবাক হয়ে প্লাস হাসি দিয়ে পুনমকে জড়িয়ে ধরে। বাকি সবাই অবাক। মুক্তিকে জিজ্ঞাসা করে কি হয়েছে। আব্বু আম্মু চাচা চাচি, আমাদের পুনম একটা ইউটিউব চ্যানেল খুলেছিল, সেটার মনিটাইজেশন আসছে। গুগল থেকে চিঠি এসেছে। এক সেলিব্রেশনের মাঝে আরেকটা খুশির খবর সবার আনন্দ দ্বিগুণ করে দেয়। দেখতে দেখতে কেটে 2 মাস, এর মধ্যে পুনমের ভর্তি পরীক্ষাটাও শেষ হয়ে গেছে। মেডিকেলে চান্স হয়নি পুনমের। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল, তবে সেখানে পারভেজ সাহেব দেয়নি। সাভার থেকে এত দূরে জার্নি করে ক্লাস করাটা কষ্টকর হয়ে যাবে, এই জন্য পুনম এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশায় বসে আছে। আজকে পুনমের পরীক্ষা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। পারভেজ সাহেব তাকে নিয়ে যাবে। ইদানিং রোজিনা বেগম বেশ আদর করে পুনমকে, সবার চোখে পড়ছে, সেটা সবাই অবাক হয়, তবে চাঁদনি বেগম অবাক হয় না। সে জানে সেদিন পুনমের বলা সব কথায় রোজিনা শুনেছে এবং নিজের মনে মনে অনুতপ্ত ও সে। রোজিনা বেগমের 5 মাসের পেটটা নিয়ে আস্তে আস্তে পুনমের ঘরে উকি দেয়। আর কতক্ষণ পুনম, তোর আব্বু রেডি হয়ে বসে আছে। পুনম মাথার হিজাবে পিন দিতে দিতে বল, হয়ে গেছে আম্মু। আজ না রূপসা আপুর আসার কথা, কখন আসবে? এই তো জামাই সহ আসবে, তাই 12টার দিকেই আসবে। ওহ, তাহলে আমি এসে পাব তাদের। পুনম ফাইলপত্র গুছিয়ে সোজা হতেই রোজিনা বেগম মুখের সামনে দুধের গ্লাস ধরে। পুনম খেয়ে নিতে রোজিনা বেগম আঁচলে মুখ মুছতে মুছতে বলল, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে। পুনম আদরটুকু উপভোগ করে মাথা নাড়ায়। মুচকি হেসে রোজিনা বেগমের হাত ধরে তাকে সাবধানে নামায়। একে একে সবার থেকে বিদায় নিয়ে পারভেজ সাহেবের সাথে বেরিয়ে পড়ল। উপর থেকে একজন দেখল, তার ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি। পুনমের সাথে আজ মিহিও পরীক্ষা দিবে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা দিতে পারেনি। তখন ওর দাদি ভীষণ অসুস্থ ছিল, এজন্য এখানে পরীক্ষা দিচ্ছে পুনমের জোরাজুরির কারণে। চলবে। পূর্ণিমায় বিলিংচন্দ্র। পর্ব 23। আজকে আকাশটা কেমন গুমট ভাব ধরেছে। সূর্য মামার সাথে মনে হয় অভিমান করেই এই গুমট ভাব ধরেছে। এই আবহাওয়ায় বারান্দায় বসে হাতে একটা বই নিয়ে সাথে 1 কাপ চা, উফাফ, অস্থির একটা ব্যাপার। তবে পরীক্ষায় বোধস্ত থাকা পুনম তা করতে না পেরে আকাশের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে দীর্ঘশ্বাস ছাড়ল। পাশেই মিহি পুনমের মনোভাব বুঝতে পেরে হাতে চিমটি কেটে বল, থাক বান্ধবী, মন খারাপ করে না, এইটু পরেই তো বাসায় চলে যাবি, তখন না হয়। হবে না, বাসায় লোকজন ভর্তি। তাহলে আর কি, বসে থাক। আর এই তোর শিহাব ভাই কখন আসবে রে? জানি না। বলেই আবার আশেপাশে তাকায়। পুরো ক্যাম্পাস ভর্তি মানুষজন, সবার সাথে তার বাবা অথবা মা আছে। পুনমের সাথেও এসেছে এবার তার আব্বু। পুনম ভাবতেও পারেনি তারও এমন ভাগ্য হবে, তবে এসএসসির থেকেই প্রথম পরীক্ষার সময় তার আব্বু তাকে দিয়ে আসত। পুনম খেত পুনম মামা। শিহাবের ডাক শুনে সেদিকে তাকায় পুনম। মিহি পারভেজ সাহেবের সাথে আসছে শিহাব। পারভেজ সাহেব সামনে এসেই মেয়ের সামনে একটা জুনিউসের বোতল ধরিয়ে ফাইলপত্র হাতে নেয়। আরেকটি বোতল মিহিকেও ধরিয়ে দেয়। মিহি চুপচাপ এই আদরটুকু নিয়ে নেয়। কিরে, এখানে বসে আছিলি কেন? পুরো ক্যাম্পাস চষে বেরিয়েছি তোর জন্য। সামনে অনেক ভিড়, বের হতে পারছিলাম না। আর কেউ কথা বাড়ায় না, হাঁটতে শুরু করে পারভেজ সাহেবের হাত ধরে হাঁটছে পুনম। ভিড় ঠেলে বাইরে আসতেই অটো ধরে পারভেজ সাহেব। শিহাব সামনে ড্রাইভারের পাশে বসে। পিছনে মিহি, পুনম ও পারভেজ সাহেব বসে। পৌনে 1 ঘণ্টা পর তারা নিজেদের বাসায় পৌঁছায়। ভিতরে ঢুকতেই দেখে ড্রয়িং রুমে আড্ডার আসর বসেছে। পারভেজ সাহেবের 2 বোন। বোন জামাই 2 ভাই। মেয়ের জামাই সবাই আলোচনায় বোধস্ত। রোজিনা বেগম, চাঁদনি বেগম, নিপা বেগম সেখানে উপস্থিত নেই। রোজিনা বেগম অবশ্য ঘরে মেয়ের জামাইয়ের সামনে লজ্জায় আসেনি। লিমনকে দেখে পারভেজ সাহেবও লজ্জা পায়। পুনম সবার সাথে কুশল বিনিময় করে নিজের ঘরে যায় মিহিকে নিয়ে। দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে ঠিক হয় আজ বিকালে বারবিকিউ পার্টি করবে ছাদের সাথে, নিশাদেরও আসতে বলবে। পারভেজ সাহেব নিশাকে ফোন করলে সে সাফ জানিয়ে দেয় সে আসতে পারবে না। নিশারা এখন ঢাকাতেই থাকে। মন খারাপ করে পুনম ও পারভেজ সাহেব। মন খারাপ করিস না পূর্ণ, দেখিস নিশা একদিন ঠিক ওর ভুল বুঝতে পারবে। শেষে বিড়বিড় করে বলে, যেমন আমি বুঝতে পেরেছি, সৌন্দর্যই সব না, জীবনে ভালোভাবে বেঁচে থাকতে হলে মনটা সুন্দর থাকা সবচেয়ে জরুরি। কিছু বললা আপু? না। বলেই আবার লিমনের দিকে তাকায়। এই লোকটাকে কবে এত ভালোবেসে ফেল রূপসা যে এখন এর অবহেলা সহ্য হয় না।
মনে হয় সেই আগের ডোমিনেট লিমনি ভালো ছিল, এখন স্বাধীনতা পেয়েও তার কাছে বন্দির সমান। খাওয়া দাওয়া শেষে সবাই একটা ভাত ঘুম দিচ্ছে, শুধু ঘুম নেই তিনজনের চোখে, চন্দ্র, পুনম ও চাঁদনী বেগম। চাঁদনী বেগম পাটি বিছিয়ে ফ্লোরে বসে পিঠা বানাচ্ছে। সবাই যখন এসেছে এই উছিলায় একটু পিঠাপুলি করার জন্যই বসেছে। পুনম না পারলেও নিজের সাধ্যমতো সাহায্য করছে। চাঁদনী বেগমের পায়ে ঝিনঝিন ধরেতেই দুই পা মেলে দিল। ঠিক তখনই কোথা থেকে চন্দ্র ফ্লোরে চাঁদনী বেগমের কোলে শুয়ে পড়ল। অবাক হয় চাঁদনী বেগম। পুনম, এই ফ্লোরে শুয়েছিস কেন বাপ? উঠ। উহু, ঘুম পাচ্ছে আম্মু, ঘুমাব, চুলগুলো টেনে দাও। চাঁদনী বেগমের কোলে মুখ গুজে বলল। আমার হাতে আটা লেগে আছে বাবা, উঠে যা, হাত ধুয়ে আসি। তোমার হাতে লেগে আছে, অন্য কারো হাতে তো না, সেই না হয় দিক। চাঁদনী বেগমের বুঝতে বাকি নেই কার কথা বলছে, তবে যার কথা বলছে তার এই দিকে কোনো ধ্যান নেই। সে কাজের মেয়ে মিনু কখন আসবে সেই দিকে নজর দিচ্ছে। পুনম মা, আমার চন্দ্রের চুলগুলো একটু টেনে দে না, দেখ আমার হাতে আটা, না হলে আমিই দিতাম। আমি ঢোক গিলে বল পুনম। সে মুক্তির কাছে শুনেছে চন্দ্র নিজের শরীরে তার আম্মু বধূতীত কারো স্পর্শ মানতে নারাজ। তবে চাঁদনী বেগম বলছে এমন করে মুখের উপর না করাও যাচ্ছে না। হলে তুই কিরে দে, আমার হাতে আটা দেখিস না। পুনম চাঁদনী বেগমের ডান দিকে এগিয়ে যায়। তার কাপা কাপা হাতটা চন্দ্রের মাথায় রাখে, নরম সিল্কি চুলগুলো পুনমের ছোট্ট হাতে মুঠোয় চলে আসে। ধীর হাতে টেনে দিতে আরামে চোখ মুদে আসে চন্দ্রের। চন্দ্রের মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে ভাগদাবান পুরুষ এবং সুখী। পাশাপাশি বসা এই দুই নারী তার সুখের কারণ। একজনের কোলে শুয়ে আরেকজনের নরম হাতে আদুরে টানে মিনিটের মধ্যে গভীর ঘুমে চলে যায় চন্দ্র। চন্দ্রের যখন ঘুম ভাঙে ঘড়িতে তখন বিকাল ৫টা বাজে। তখনও সে চাঁদনী বেগমের কোলে শায়িত। আড়মোড়া ভাঙ্গে সে, বহুদিন পর তার এমন শান্তির ঘুম হয়েছে। উঠে দেখে চাঁদনী বেগম সেভাবে বসেই মিনুকে মুরগি কাটার নির্দেশনা দিচ্ছে। চন্দ্রকে উঠতে দেখে বলল, উঠে পড়েছিস বাপ, এখন জানা একটু কয়লার ব্যবস্থা কর। চন্দ্র মাথা নাড়িয়ে চারিদিকে তাকায়। চাঁদনী বেগম পুত্রের মনোভাব বুঝতে পেরে বলল, তোর চাচির কাছে গেছে পুনম। চন্দ্র মুচকি হেসে মায়ের কপালে চুমু দিয়ে চলে যায়। চাঁদনী বেগম অনেক দিন পর ছেলের ঠোঁটের কোণে হাসি দেখে প্রাণটা জুড়িয়ে যায়। আল্লাহর কাছে প্রার্থনা করল তার ছেলের এই হাসি যেন বহাল থাকে চিরকাল। ছাদে প্রবেশ করে চন্দ্র পিছন পিছন আসে, রাব্বি হাতে একটা কয়লার বস্তা। তারা আসতেই লিমন বলল, ওই তো আমাদের হিরো সাহেব এসে পড়েছেন, দেখবা একটু পরেই হিরোইনেরও আগমন ঘটবে। তার পরপরই পুনম, রূপসা, মুক্তি একসাথে প্রবেশ করলে। সকলে খু হো হৌছি বলে একটা চিৎকার দেয়। মুক্তি বুঝতে পারলেও পুনম, রূপসা বুঝতে পারে না কি হল। সবাই এমন গরুর মতো হাম্বা করছ কেন? তুই বুঝবি না রূপসা, এটা আমাদের টপ সিক্রেট, বলা যাবে নাম ড্যান টুম ড্যান। তাই না লিমন ভাই? লিমন হেসে মাথা নাড়ায়। রূপসা সেদিকে একপল তাকিয়ে আবার বল, এই তোমাদের কোনো বাজে মতলব নেই তো? থাকলে বাদ দাও, আমার জামাইকে এর ধারে কাছেও যেন ঘেঁষতে না দেখি। রূপসারে কি কথা মনে করাইলি, এখন দেহি তৃষ্ণা লাগছে। শিহাবের কথা শুনে তখনই চন্দ্র গম্ভীর স্বরে বলল, এক লাথিতে ছাদ থেকে ফালাই দিয়ে সব তৃষ্ণা মিটে যাবে। চন্দ্রের কথা শুনে পুনম ভাবল, যাক চন্দ্র ভাইটা এর বিপক্ষে, তবে চন্দ্রের দ্বিতীয় কথা শুনেই তার মনোভাব পাল্টে গেল। যা হবার রাতে হবে, এখন কচিকাচা বাচ্চারা আছে। পুনমের দিকে তাকিয়ে বলল। পুনম হতবাক দৃষ্টিতে তাকায়, এই লোক আস্ত একটা হারে বজ্জাত লোক, চিফ মনে মনে ভেবে নজর অন্ধ দিকে ঘুরিয়ে নেয়। পুনমকে নজর ঘুরাতে দেখে চন্দ্র চক্ষু হাসে। যা সবার নজরে পড়ে না, চুলে হাত বুলাতে বুলাতে বলে, শুরু করা যাক বারবিকিউ পার্টি। মুরগিতে মশলা মাখিয়ে শিকে ঢুকিয়ে কয়লাতে আগুন জ্বালিয়ে তা পুরানো হয়, আজকে এগুলো দিয়েই ডিনার হবে। চিকেন বারবিকিউ, নান, সাথে কয়েক রকমের পিঠা। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব ২৪। কাজিন দল আল্লাহর কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ একটা উপহার। এই কাজিনদের সাথে হাসি ঠাট্টায় যে কতটা আনন্দ মিশে আছে, এটা যারা জানে তারাই বুঝে। মিহি সেদিকে তাকিয়ে মুচকি হাসল, ওর এই পরিবারটাকে বেশ লাগে। পুনম, মুক্তি, ঝিনুক, রিমি, রূপসা, মিহি একদিকে গল্প করছে, অন্যদিকে ছেলেরা চিকেন গ্রিলড করছে। লাস্ট চিকেনটা প্লেটে রাখতেই ঝড় শুরু হলো, সবাই দৌড়ে চিলেকোঠার ঘরে ঢুকল। মুহূর্তের মধ্যে বসন্তের বাড়িধারায় মিশ্রিত হল ধরনী। উফ আপু, এই বৃষ্টিতে এক কাপ চা হলে জমে যেত, তাই না? ঝিনুকের কথায় রিশান চট করে বলে ওঠে, এখানে কফি মেকার আছে তো, পাকোড়া উইথ চা হবে নাকি? রিশানের কথায় সবাই হৈ হৈ করে উঠল।
মুক্তি রূপসা মিলে পাকোড়া মেরিনেট করে ডুবো তেলে ভাজা শুরু করে বাঁধাকপির পাকোড়া বানাচ্ছে তারা। শিহাব কফি মেকারে চা পাতা পানি দুধ সহ সব মিশ্রণ দেয়। সমন্দি সাহেবরা এখানে সিলিন্ডার গ্যাসের চুলা কফি মেকার ফ্রিজ কই পাইলা তাও আবার সবজি আছে। আমাদের চন্দ্রের কারসাজি লিমন ভাই ওর মাঝে মদ দিয়ে এখানেই থাকে তাই মামি সব রেখে দিয়েছে এখানে। আজ ওর প্ল্যান ছিল থাকার তাই মনে হয় মামিই সব রেখেছে। লিমন মাথা নাড়িয়ে বল, চন্দ্র তো দেখি রান্নাও পারে তো আমার শালিকা সাহেবা পারে নাকি? পুনম মুচকি হেসে মাথা নাড়ায় সে পারে না রান্না করতে মুখ ফুটে বলে, এক কাপ চা ছাড়া আর কিছুই পারি না আম্মু চাচির সাথে রান্নাঘরে ঘুরঘুর করলেও তারা রান্নার কোনো কাজে হাত দিতে দেয় না। তাহলে সেই হিসেবে আমাদের চন্দ্রের হবু বউ ভীষণ লাকি, তো একদিন চন্দ্রের রান্নার পার্টি হয়ে যাক, কি বলো চন্দ্র? ইউ আর অলওয়েজ ওয়েলকাম ভাই। চন্দ্র মাথা নাড়িয়ে বলল। তাদের কথোপকথনের মাঝে মুক্তি রূপসা গরম গরম পাকোড়া এনে হাজির করে। পাকোড়া মুখে দিতে দিতে শিহাব বলল, তবে আমাদের চন্দ্র মামার কিন্তু এই চিলেকোঠা নিয়ে বেশ রোমান্টিক প্ল্যান আছে। সকলে হৈ হৈ করে উঠল। রূপসা আগ্রহ স্বরে বল, কি চন্দ্র ভাই এখানে সবাই জানে তোমার স্পেশাল মানুষের বিষয়ে শুধু আমিই জানি না। জানালায় বৃষ্টিতে তাকিয়ে থাকা পুনমের দিকে তাকিয়ে বল, কিরে পুনম তুই কিছু জানিস নাকি? না হাপু। বলেই পুনম আবার বৃষ্টির দিকে নজর দেয় জানালার কিনারা ঘেঁষে দাঁড়ায়। বৃষ্টির ফোঁটাগুলো ছিটকে পুনমের মুখে এসে পড়ছে। যতবার বৃষ্টির ফোঁটা পুনমের মুখে পড়ছে পুনমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে। যাদের নিয়ে আলোচনা তাদেরই কোনো খেয়াল নেই একজন মজে আছে বৃষ্টিতে আরেকজন মজে আছে বৃষ্টিতে ভেজা আদলখানায়। সে কি জানে তার বৃষ্টি ভেজা আদলখানায় বাড়িধারা বিন্দু গুলো কারো হৃদয়ের দোলাচল বাড়িয়ে দেয়। সেই ভেজা স্ন্যামকণ্ডা কারো তৃষ্ণা বাড়িয়ে দেয়। বৃষ্টি দেখতে থাকা পুনমের দিকে অনিমেষ তাকিয়ে চন্দ্র এ দেখার কোনো শেষ নেই। রূপসা চন্দ্রের দৃষ্টি খেয়াল করে মুক্তির দিকে তাকায়। মুক্তি দাঁত কপাটি বের করে হাসে। অবাক হয় রূপসা তবে খুশিও হয় যাক তার বোনকে কেউ এত ভালোবাসে ভেবেও মনটা শান্তি পায়। এই পুনম ওই দিকে কি করিস এখানে আয়। বোনের ডাকে পুনম খাটে বসে এই ঘরে একটা সিঙ্গেল খাট ও একটা সিঙ্গেল সোফা আছে সেখানেই সবাই আটসাট বেঁধে বসেছে। পুনম এসে বসতেই চন্দ্রের নজরও ঘুরায় তাতেই আরও সিয়ে ঞর হয় রূপসা তবে মনে মনে ভাবে কবে থেকে চন্দ্র পুনমকে পছন্দ করে। মুক্তির কাছে জিজ্ঞাসা করবে ভেবে চুপ থাকে। এই রূপসা আপু তুমি নাকি অনেক সুন্দর গান জানো আজ একটা গেয়ে শোনাও না। রিমির কথায় রূপসা লিমনের দিকে তাকায়। যে এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল রূপসাকে তাকাতে দেখে নজর ঝুঁকায়। রূপসা তার দিকে তাকিয়ে গেয়ে উঠল। যাও পাখি বলো হাওয়া ছলছল আবছায়া জানালার কাছ। আমি কি আমাকে হারিয়েছি বাকে? রূপকথা আনাচে কানাচ আঙ্গুলের কলে জলে জোনাকি। জলে হারিয়েছি কান শোনো কি? জানালার গল্পেরা কথা মেঘ। যাও মেঘ চোখে রেখো এ আবেগ। যাও পাখি বল হাওয়া ছলছল আবছায়া জানালার কাছ। আমি কি আমাকে? হুম হুম। থামো রূপসা। সবাই একজোট হয়ে হাতে তালি দিল। লিমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টি দেখে লজ্জা পেল রূপসা। রূপসার লজ্জা পাওয়া দেখে হাসল লিমন। এবার রিশান বলে উঠল, লিমন ভাই আপনি একটা গান। না ভাই তোমাদের বোনের মতো এত সুন্দর গলা না আমার ওই জাস্ট গুন গুন পর্যন্তই ঠিক আছে। সবাই আর জোরাজুরি করল না। হাসি ঠাট্টায় কেটে গেল সন্ধ্যাটা। রাতের ডিনারের আওয়াজ করলে সবাই নিচে নামে। নেমে দেখে জম্পেশ আয়োজন করে ফেলেছে মায়েরা বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা গোশ ভুনা। কামরুল সাহেবের বুদ্ধিতে 3 ভাই মিলে টেবিলও সরিয়ে ফেলেছে। ছোটবেলার মতো শীতল পাটি বিছিয়ে সবাই একসাথে খেতে বসেছে। এর মধ্যে কারেন্ট চলে গেলে কামরুল সাহেব বাচ্চাদের মতো হইচই শুরু করে দেয়। চাঁদনি দেখো তো ঘরে মোমবাতি আছে নাকি মোমবাতি থাকলে সোনায় সোহাগা। তার বাচ্চামতে সবাই একজোট হেসে উঠল। যাই হোক অনেক খুঁজেও মোমবাতি পাওয়া গেল না। তখন টর্চলাইটের সাহায্যে সবাই হাসি ঠাট্টার মধ্যে খাওয়া শুরু করল। বৃষ্টি শেষে ভেজা মাটির ঘ্রাণে মুখরিত ধরণী। পুনম নাক টেনে ছাদের দিকে পা বাড়ায় রাত 12টা সবাই শুয়ে পড়েছে। আজও 4 বোন একসাথে ঘুমিয়েছে তবে তাদের সাথে এবারের সঙ্গী একজন বেড়েছে সে হল মিহি। পুনম অনেকক্ষণ চেষ্টা করেও 2 চোখের পাতায় ঘুম আনতে পারল না। তাই উঠে জানালার কাছে যায় লম্বা একটা শ্বাস নিয়ে ছাদের দিকে পা বাড়ায়। ধীর পায়ে ছাদে যেতেই ঠান্ডা বাতাস গায়ে লাগে পুনমের মাথার ওড়না খসে পড়ে। আজ আর ওড়না টানার তাড়াহুড়া নেই রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আকাশ পানে তাকায়।
কখন যে চুলের খোপাটা খুলে যায় টের পায় না। পিছন থেকে খসখসে আওয়াজে সেদিকে তাকায়। চন্দ্রকে দেখে ভরকে যায়, মনে পড়ে যায় সন্ধ্যার কথা। আসলেই কি চন্দ্রের স্পেশাল কেউ আছে? আর থাকলেই এত লুকোচুরি কেন? এখানে এমন পিচাসিনীর মতো দাঁড়িয়ে আছিস কেন? পুনম মন খারাপ করল। সে কালো বলে তাকে এমন উপহাস করল, নিমিষেই চোখ জোড়া ছলছল করল। চন্দ্র ঠোঁট কামড়ে হাসল, তার বোকা রানীর অভিমান হয়েছে। তখনই শুনতে পায় পুনম কর্কশ শব্দে বল, আমার ইচ্ছা, দাঁড়িয়ে আছি আপনার কি? আমারই তো সব। ওই এলো চুলে পশম যুক্ত ঘাড় পিঠময় ছড়ানো চুল আমার যে ঘোর লাগিয়ে দেয়। বিড়বিড় করে বলল, কি বললেন শুনতে পাইনি। শোনা লাগবে না বলেই এক হাত দূরত্ব রেখে রেলিংয়ে পিঠ দিয়ে দাঁড়ায় চন্দ্র। এখন পুনমের পূর্ণ আদলটাই চন্দ্রের সম্মুখে। পুনম চন্দ্রের দিকে একপল তাকিয়ে আবার আকাশে মনোনিবেশ করে। একজন আকাশ দেখতে বোধস্ত, আরেকজন তার নিজস্ব আকাশ দেখতে বোধস্ত। আচ্ছা চন্দ্র ভাই, সত্যি কি আপনার জীবনে স্পেশাল কেউ আছে? আবারও ঠোঁট কামড়ে হাসে। চন্দ্রের ঠোঁটের কোণে হাসিটা বিরল, সহজে কেউ দেখে না। এই যে অন্ধকারের সুযোগ নিয়ে সে যেন একটু বেশিই হাসছে। আমার বিষয়ে তোর একটু বেশি ইন্টারেস্ট দেখছি। উহু, ভুল বললেন, আপনার মতো গোমরা মুখ গন্ডারের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। বলেই বড় বড় চোখ করে মুখে হাত দিয়ে মিল্কা সিংয়ের মতো একটা দৌড় দিয়ে ঘরে চলে গেল। সেদিকে তাকিয়ে চন্দ্র এবার শব্দ করে হাসল। তার হাসির শব্দে শিহাব রিশান ট্যাঙ্কির পিছন থেকে দৌড়ে আসল। অবাক হয়ে তাকিয়ে থাকল। প্রায় অনেক বছর পর চন্দ্রের মুখে এমন হাসি দেখল তারা। দুই ভাই ঝাপটে ধরে চন্দ্রকে। থেমে যায় চন্দ্রের হাসি। রিশান শিহাবকে পেটে ঘুষি দিয়ে সরিয়ে বলে, আমার বউয়ের অধিকার হন্য করিস তোরা। বলেই চন্দ্র চলে যায়। চন্দ্রের যাওয়ার দিকে দুই ভাই হতবাক, এই ভালো এই খারাপ এই ছেলেটা। চলবে। ভুল ত্রুটি মার্জনা এডিট করার সময় পাইনি। পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব ২৫। পুনমের জাবির রেজাল্ট পরের দিনই দিয়ে দিয়েছে। সে চান্স পেয়েছে, এখন সাবজেক্ট অ্যাপ্লিকেশন করবে। এইসব কাজ পারভেজ সাহেব চন্দ্রের উপর দিয়ে দিয়েছে। চন্দ্রও বিনা বাক্যে মেনে নিয়েছে। পুনমের এখন অবসর সময় কাটবে। রূপসা মুক্তির ও ইনকোর্স এক্সাম শেষ, তাই পরের দিন যাওয়ার আগে লিমন সবাইকে দাওয়াত করে গেছে। রিমি, ঝিনুক, মুক্তি, পুনম ওদের সাথে করে নিয়ে গেছে। যদিও ঝিনুক ও পুনমের যাওয়া নিয়ে চন্দ্র ও রিশানের মতো ছিল না, তবুও লিমন তাদের রাজি করিয়ে দিয়েছে। রূপসাদের বাড়িতে এসেও এই চারজনের ঘুমের নিয়ম নঘাত হয়নি। তারা এখানেই আড়াআড়িভাবে একসাথে শুয়েছে। রূপসা সকাল সকাল রান্নাঘরে ব্যস্ত। আজকে তার চাচা শ্বশুর ও আসবে তাদের ফ্যামিলি নিয়ে। রূপসার শ্বশুর শাশুড়ি তার বিয়ের আগেই মারা গেছে। এই চাচা শ্বশুরই তাদের বিয়ে করিয়েছে। লিমন ও তাকে বেশ মানে, তিনি ছাড়া আর কারো সাথে লিমনের কোনো যোগাযোগ নেই। তার ছেলের ঢাকায় চাকরি হয়েছে, ছেলের কাছেই বেড়াতে এসেছে তারা, তাই লিমনকেও এই ফাঁকে দেখে যাবে। দুপুরে এসে বিকালেই চলে যাবে। ৮টায় পুনমের ঘুম ভাঙ্গে, তাড়াহুড়ো করে উঠে দেখে সবগুলো এখানে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। ঘুমাবে নাই বা কেন? কাল রাতে যে তারা অনেক দেরি করে ঘুমিয়েছে। ঝিনুক রিশানের অভিমান ভাঙাতে ভাঙাতে দেরি করেছে, আর তারা তিনজন ঝিনুকের খিল্লি উড়াতে উড়াতে দেরি করেছে। পুনম একেবারে ফ্রেশ হয়েই বের হয়। বের হয়ে দেখে লিমন সোফায় বসে কাঁদছে। পুনম দৌড়ে আসে। কি হয়েছে ভাইয়া, এভাবে কাঁদছেন কেন? আপা কই? বুঝলে পুনম, তোমার আপা আমাকে একটুও ভালোবাসে না, তার অভাবে আমার ত্রাহি ত্রাহি অবস্থা। এমনিতে তো কান্না আসে না, তাই পিঁয়াজ নিয়ে বসেছি, পিঁয়াজও কাটা হলো, মনে সুখে কান্নাও হলো। লিমনের কথা শুনে পুনম মুচকি হাসে। ততক্ষণে রণচণ্ডী রূপ নিয়ে রূপসা খুন্তি হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। কি বললে? আমি তোমাকে ভালোবাসি না তো কে ভালোবাসে? হো নেয়া, সারাদিন তোমার ফরমায়েশ কে পূরণ করে? তো তুমি বলতে চাইছ তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, অবশ্যই ভালোবাসি, নিজের স্বামীকে ভালোবাসব না? কথাটা শেষ করেই পুনমের দিকে তাকিয়ে রূপসা লজ্জা পায়। দৌড়ে রান্নাঘরে চলে যায়। তার যাওয়ার দিকে তাকিয়ে লিমন প্রাপ্তির হাসে। পুনম মুচকি হেসে আপার পিছনে দাঁড়ায়। ততক্ষণে বাকি তিনজন ও ড্রয়িং রুমে উপস্থিত হয়। আরে আপা, এত তাড়াহুড়ো করছো কেন? তাড়াহুড়ো করব না তো কি করব, আজকেই খালাটা আসল না, তার মেয়ের নাকি জ্বর। আবার আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি আসবে, এই প্রথম আসবে তারা, আপ প্ল্যান না করলে হয়? পুনম তাকায় তার আপার দিকে, কথার ভাজে কেমন সংসারী সংসারী ভাব। সারাদিন রূপচর্চা নিয়ে বোধস্ত আপা কেমন পুরো দস্তে সংসারী হয়ে উঠেছে। তখনই মুক্তি বলল, আরে চিল কর, চার বোন মিলে হাতে হাতে করলে কাজ এমনিতে শেষ হয়ে যাবে। মুক্তির কথায় ধ্যান ভাঙে পুনমে। ড্রয়িং রুম থেকে লিমন চিল্লিয়ে বলল, তাহলে আগে সবাই ব্রেকফাস্টটা করে নাও, শালিদের সাথে খাব হলে, এখনও না খেয়ে বসে আছি।
এইরে দেখেছিস এখানেও ব্রেকফাস্ট দেইনি, চল চল সবাই আগে ব্রেকফাস্ট করবি। সবাই একসাথে ব্রেকফাস্ট করে হাতে হাতে কাজ ধরে পুনমের ঘর গোছানো সুন্দর, তাই তাকে আর রিমিকে ঘর গুছিয়ে নেয়ার দায়িত্ব দিয়েছে। লিমন বাজারে গেছে আবার। বেলা 1টা বাজে, জোহরের আজান দিতে সবার কাজ শেষ হয়। লিমন গোসল করে মসজিদের দিকে রওনা দিতে দিতে রূপসার উদ্দেশ্যে বলল, গোসল করে নামাজ পড়ে একটা শাড়ি পরিও চাচা, গ্রামের মানুষ তো বুদের শাড়িতেই পছন্দ করবেন। রূপসা মাথা নাড়িয়ে গেট লাগায়। আজ সে অনেক খুশি, অনেক দিন পর লিমন তার সাথে স্বাভাবিক ব্যবহার করছে এবং আগের চাইতেও ভালো ব্যবহার। গোসল করে নামাজ পড়ে বসতেই কলিং বেলের আওয়াজ আসল। রূপসা গেট খুলে দেখে তার চাচা শ্বশুর, চাচি, শাশুড়ি। বিয়ের দিন পরিচয় হয়েছিল। রূপসা তাকে সালাম দিল, তারাও সালামের জবাব নিয়ে ভিতরে প্রবেশ করল। লিমন তাদের বসায়। রূপসা রান্নাঘর থেকে শরবত নিয়ে তাদের দেয়। লিমনেরটা দিয়ে ট্রে রেখে লিমনের পাশে বসে, বুমা বাসাটা বেশ ভালোই সাজিয়েছ, ভালোই আছো দুজনে? জবি চাচি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন? দোয়া তো অবশ্যই করি বুমা, আমার বাবা মাহিন ভাইপোটা অনেক কষ্ট করেছে একসময়। চাচা শ্বশুরের কথা শুনে রূপসা লিমনের দিকে তাকায়। মুখে তার বিষাদের হাসি, মনে মনে পণ করে এই লোকটাকে নিজের সর্বস্ব দিয়ে আগলে রাখবে। এর মধ্যে পুনমরা তাদের ঘর থেকে বের হয়ে সালাম দেয় তাদের। ওয়ালাইকুম আসসালাম। বুমা, ওরা কারা? ওরা আমার বোন চাচা, ওই জন আমার ছোট বোন, আর এই জন বড় চাচার মেয়ে, আর ওরা ছোট চাচার মেয়েরা, পুনমদের দেখিয়ে বলল। চাচির মুক্তিকে বেশ পছন্দ হয়েছে, সে সবার সাথে কথা বলে মুক্তিকে পাশে টেনে সবাই। রিমি, ঝিনুক, পুনম একে অপরের দিকে তাকায়। তারা কিছু বুঝতে পারে না, তবে রূপসা লিমন বুঝে গেছে। আলাপচারিতার পর তারা খেতে বসেছে। আজ রূপসাকে তাদের সাথে বসিয়ে 4 বোন বেড়ে দেয়ার দায়িত্ব নিয়েছে। হডাগো, বুমার বড় চাচার মেয়েটাকে আমার ইহানের জন্য মনে ধরেছে। চুপ করো ফাতেমা, তোমার ছেলেকে আগে বিয়ের জন্য রাজি করাও। হ্যাঁ সেটাই করাব, এইবার ছেলে বিয়ে দিয়েই গ্রামে যাব আমি। স্বামীর কাছে ফিসফিসিয়ে বলল ফাতেমা আক্তার। মনে মনে ভাবলেন, অমন মিষ্টি চেহারার মেয়েকে এবার আমার ছেলে ফিরাতেই পারবে না। খাওয়া দাওয়া শেষে বেশ কিছুক্ষণ গল্প করে রূপসার চাচা শ্বশুররা চলে গেলেন। সবচেয়ে তারা ছিল ফাতেমা আক্তারের। সে আজই বাসায় যেয়ে ছেলের সাথে কথা বলবেন। যাক, বহুদিন পর একটা বিয়ে খাওয়া যাবে, কি বলো? কার বিয়ে আপা? তোমরা কি কোথাও বিয়ে খেতে যাবা? পুনমের কথা শুনে রূপসা লিমন হাসে। লিমন বলল, সেটা কিছুদিন পর বুঝবে শালিকা, তবে এটা সিএনর বাইরে কোথাও যাচ্ছি না বিয়ে খেতে। বলেই রূপসা লিমন একসাথে হেসে দেয়। আরও কিছুক্ষণ গল্প করে লিমন চলে গেল রেস্ট নিতে, আর রূপসা চলে গেল রান্নাঘরে। তার পিছন পিছন পুনমও যায়। মুক্তি লজ্জায় আর সেখানে থাকে না, চলে যায় তাদের ঘরে। পরের দিন হঠাৎই রূপসাদের বাড়িতে আসে ফাতেমা আক্তার ও তার স্বামী শহীদুল। তখন বাড়িতে শুধু 5 বোন ছিল, লিমন অফিসে ছিল, তাই তারা ভাবছিল শপিং এ যাবে, তবে তারা যাওয়ার আগেই তারা আসে। চাচা শ্বশুর শাশুড়িকে দেখে রূপসা বোধতীব্যস্ত হয়ে রান্নাঘরের দিকে যেতে নিলে তাকে আটকায় ফাতেমা আক্তার। বুমা, যাওয়া লাগবে না, আমরা এখনই বের হয়ে যাব, শুধু তোমার সাথে কথা বলার জন্য এসেছি। রূপসা যদিও কাল বুঝেছে, তবুও বল, কি কথা চাচি আম্মা? তোমার ওই বড় চাচার মেয়ে মুক্তি, ওকে আমার বেশ পছন্দ হয়েছে, আমার ইহানের জন্ধ। তুমি যদি বল তোমাদের বাড়িতে আমরা কথা আগাতে পারি। চাচি আম্মা, আপনি আমাদের বাসায় গিয়ে কথাটা রাখেন, দেখেন তারা কি বলে, এই বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না, ইস্তত করে বল রূপসা। রান্নাঘরে থেকে নাশতা রেডি করতে করতে মুক্তি সবই শুনে, তাই লজ্জায় সেদিকে আর পা বাড়ায় না। পুনম, রিমি, ঝিনুক মিলে নাশতা নিয়ে যায়। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব ২৬। আজ শুক্রবার, সবাই বাসায়, তার উপর আবার রূপসার চাচা শ্বশুর, চাচি, শাশুড়ি আসবে। সকাল সকাল রূপসারা এসে পড়েছে। লিমন, চন্দ্র, শিহাব, রিশানের সাথে ধস্ত। ছোট শালা বাবু চাচা একদম বন্দি বানিয়ে দিল। হডা লিমন ভাই রায়ো জ্ঞানরে মামিক ড্যাডেটে না দিলেও পারত, বেচারা সহজে ছুটিই পায় না। চন্দ্ররা কথা বলছিল, তখনই কোথা থেকে হতদন্ত হয়ে ঘরে ঢুকল চাঁদনি বেগম। চন্দ্রের দিকে তাকিয়ে বল, একটু বাজারে জানা বাপ। এখন আবার কেন আম্মু? সকালেই না আব্বু সব বাজার করে দিল। একটা আইসক্রিমের টাব আনবি, ফালুদা বানাচ্ছে রূপসা, তার জন্য লাগবে। আচ্ছা, নামাজ পড়ে আসার সময় নিয়ে আসবনে। চন্দ্রের কথা শুনে চাঁদনি বেগম যেভাবে এসেছিলেন সেভাবেই চলে গেলেন। রান্নাঘরে তার অনেক কাজ আছে, এই প্রথম মেয়ের সুর বাড়ি থেকে লোক আসবে বলে কথা। গতকাল রাতে রোজিনা বেগম দই ও পেতেছিলেন, তাই ডেজার্টের কথা কেউ চিন্তা করেনি, তবে রূপসা ফালুদা বানাতে চাইলে তাকে কেউ না করেনি।
রান্নাঘরে তিন যা রান্না করছে রোজিনা বেগমকে যদিও কেউ কিছু করতে দিচ্ছে না, তারপরেও সে জেদ ধরে করছে, এভাবে কাজের সময় বসে থাকা যায়। বেশা 12:30 বাজতেই সবাই মসজিদের উদ্দেশ্যে রওনা দিল। রমিজ সাহেব শিলা বেগমকে নিয়ে একটু আগেই এসেছে। আজ পুনমের ছোট্ট ফুপি বেলা আক্তার ও এসেছে। ইনি খুব একটা পারিবারিক আয়োজনে থাকতে চায় না, তবে ভাইঝি ভাইপোদের জ্বালাতে না এসে পারেন না। মুক্তির ঘরের সব বোনেরা আজ এসে খুঁটি গেড়েছে। মুক্তিকে শাড়ি পরিয়ে দিচ্ছে রূপসা। ঝিনুক রিমি এটা সেটা বলে তাকে লজ্জায় ফেলছে, তবে পুনমের মন খারাপ, সে চুপচাপ বসে আছে। মুক্তি রূপসা দুজনেই সেটা খেয়াল করে। মুক্তি রেডি হওয়া ছেড়ে পুনমের কাছে আসে। পুনমের নিচু মাথাটা উঁচু করে দেখে তার অশ্রুসিক্ত আঁখি জোড়া। মুক্তিও কেঁদে ফেলে। কাল রাত থেকেই পুনমের মন খারাপ। পুনম মুক্তিকে ঝাপটে ধরে তার বুকে মুখ গুজে বলল, তুমি এত তাড়াতাড়ি চলে যেও না আপু, আমি কার সাথে নিজের সব কথা শেয়ার করব? কে আমাকে অর্ধেক রাতে খিদে লাগলে খাওয়াবে? কে আমাকে বুঝবে তোমার মতো করে? আব্বু ছাড়া আর কেউ আমাকে বুঝে না আপু। বলেই শব্দ করে কেঁদে দিল। সাথে মুক্তিও কেঁদে দিল। এই মেয়েটাকে সে অনেক ভালোবাসে। চাচাতো বোন হিসেবে সবাইকে ভালোবাসলেও পুনমকে একটু বেশিই বাসে। মা বোনের কাছে অবহেলিত পুনমকে সে যখনই ঢাকা আসত খুব আদর করত। এখানে আসার পর সেটা আরও বৃদ্ধি পেয়েছে। তাদের কান্নার মাঝে ঝিনুক দুষ্টুমি করে বলল, আপু শুধু পুনমকেই ভালোবাসে, আমাদের না। হলে আপু শুধুমাত্র আমাকেই ভালোবাসে বলেই মুক্তিকে আরও জোরে ঝাপটে ধরল। রিমি ঝিনুক হেসে দিল। তবে খারাপ লাগল রূপসার। নিজের বোনের বিয়ের সময় ও এতটা মন খারাপ করেনি পুনম এখন যতটা করছে। আবার মনে মনে ভাবে, আসলেই মন খারাপ করবেই বা কেন? সে তো তার সাথে একদিন ভালো করে দুটো কথা বলেনি। তার যত শখদতা ছিল নিশার সাথে, সেই নিশাই আজ কতটা পরপর বিহেভ করে। ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ে। এবারও নিশাটাকে কেউ বলে কয়েও আনাতে পারেনি তার এক কথা। যতদিন ওই বাচ্চাটা দুনিয়ায় না আসছে সে আসবে না, অন্তত স্বামীর সামনে নিজেকে ছোট করতে পারবে না। নামাজ পড়ে সব ছেলেরা ঘরে ঢুকে একসাথে। এর মধ্যেই লিমনের ফোনে কল আসে। ফাতেমা আক্তারের। লিমন রিসিভ করলে জানায় তারা হাউজিং এর গেটের সামনে দাঁড়িয়ে। লিমন তাদের আনতে যায়। মিনিট 10-এর মধ্যে লিমন পৌঁছে যায়। ফাতেমা আক্তার, ইশতিয়াক সাহেব ও ফাতেমা আক্তারের ভাই ভাবি সহ। তাদের সাথে আছে ইহান ও তার মামাতো ভাই কাইফি। সবাইকে বসিয়ে পরিচয় করিয়ে দেয় লিমন। রান্নাঘর থেকে নিপা বেগম, চাঁদনি বেগম ও রোজিনা বেগম আসতেই তাদের সাথেও পরিচয় করিয়ে দেয়। একে একে সবার সাথেই পরিচয় করিয়ে দেয়। একে একে আলাপচারিতার পর ফাতেমা আক্তার বল, আপা ভাইজান, একটা আর্জি নিয়ে এসেছি আপনাদের কাছে। চাঁদনি বেগম, কামরুল সাহেব একে অপরের দিকে তাকায়। যদিও তারা জানে কি জন্য তারা আজ এখানে এসেছে, তবুও চুপ করে ফাতেমা আক্তারের কথা শুনো। বাবার পাশে বসা ইহান বিরক্তি নিয়ে বসে আছে। তার পাশে বসা কাইফি তাকে খুঁচিয়ে যাচ্ছে। ইহান রাগী চোখে তাকালে চুপ করে আবার শুরু করে তাকে জ্বালানো। চন্দ্ররা আসতেই তাদের সাথে কথা বলা শুরু করে। আপনাদের মেয়ে মুক্তি মাকে আমি লিমনের বাসায় দেখেছি, সেখানেই তাকে আমার পছন্দ হয়েছে। তাকে আমার ছেলের বউ করে চাই। আপা, আমার একটা মাত্র ছেলে, ইনশাআল্লাহ ভালো থাকবে আপনাদের মেয়ে। একদমে বলে থামল ফাতেমা আক্তার। আপা, মেয়ে হয়ে যখন জন্ম হয়েছে, বিয়ে একদিন না একদিন দিতেই হবে, পরের ঘরে যেতেই হবে। তবে আগে ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করুক, তারপর আমরা কথা এগোই। কামরুল সাহেবের কথা মন ন্যুত হয় ইশতিয়াক সাহেবের। সে মুচকি হেসে বলল, তো এবার আমাদের হবু বুমাটাকেও একটু দেখান। বেলা আক্তার উঠে যায় মুক্তির ঘরে। ধীরে ধীরে নিচে নামে মুক্তি। হালকা মেরুন কালারের একটা তাঁতের শাড়ি পরেছে। মুক্তি ফর্সা শরীরে তা যেন আরও ফুটে উঠেছে। ধীর স্বরে সালাম দিতে ইহান কাইফি দুজনেই একসাথে মাথা উঁচু করে। ইহানের মুক্তি দেখে চোখ আটকে গেলেও কাইফির মুক্তির পাশে দাঁড়ানো ধূসর রঙা থ্রিপিচ পরা মায়াবী কন্ডায় চোখ আটকায়। চন্দ্র ভ্রু কুচকে কাইফির দিকে তাকায়। শিহাব, রিশান, লিমন এতক্ষণ তাদের সাথে কথা বললেও চন্দ্র হু হা ছাড়া আর কিছুই বলেনি। তার এসব ভালো লাগে না, শুধু মায়ের জন্য বসে আছে। কাইফির নজর অনুসরণ করে দেখতেই চন্দ্রের চোয়াল শক্ত হয়ে গেল। চাঁদনি বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু, আমার মাথা ব্যথা করছে, আমি একটু ঘরে যাই। আবার পুনমের দিকে তাকিয়ে বলল, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসো। বলেই গটগট পায়ে চলে যায়। পুনম ভরকে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। চন্দ্র থেমে আবার বলল, পুনম, আমি কিছু বলেছি, 5 মিনিট সময় দিলাম। পুনম আর দেরি না করে রান্নাঘরে গিয়ে কফি বানানো শুরু করে বিড়বিড় করে বলে, তিতা করলা, তুই কি আমাকে ছাড়া আর কাউকে পাসনি? একটু মুক্তির আপুর পাশে থাকতেও দিল না। মনে মনে কতক্ষণ চন্দ্রকে বকে কফি নিয়ে দৌড় দিল। ফাতেমা আক্তার ছেলের দিকে তাকায়। ছেলের হাসি হাসি চেহারা দেখে বুঝতে পারে মেয়ে তার পছন্দ হয়েছে।
ভাই একবার ছেলে মেয়ে আলাদা কথা বলে নিজেদের বোঝাপড়া করে নিক। ঝিনুক রিমি মুক্তির সাথে ছাদে যাও কামরুল সাহেব বললে রিমি ঝিনুক চলে যায় সেখান থেকে মুক্তিকে নিয়ে। ইহান কাইফিকে ইশারা করলেও সে যায় না। কাইফির মনোভাব এখন অন্য, সে তার মায়ের সাথে কথা বলবে। অগতডা ইহান একা একাই চলে গেছে। মুক্তিকে ছাদে রেখে রিমি ঝিনুকও অন্ধপাশে চলে গেছে। ছাদে পৌঁছে মুক্তিকে একা দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আমি ভেবেছিলাম আপনার বোনদের কারণে একান্তে কথা বলা যাবে না। আমার বোনেরা কোথায় সম্পর্কে মেইনটেনেন্স করতে হবে তা জানে। আর আপনি এখন ওদের কাছে অচেনা, তাই এখন চুপচাপ আছে। ও আচ্ছা, আপনার নাম? শায়মা কামরান মুক্তি বলে ইহানের দিকে তাকাতেই ইহান নিজের নাম বল, ইহান আহমেদ। মুক্তি মাথা নাড়িয়ে মাথা নিচু করে। আপনার কি এই বিয়েতে মতো আছে? মুক্তি মাথা নিচু করেই বলল, আমার বাবা মায়ের উপর বিশ্বাস আছে, তাই তারা যা বলবেন তাই হবে। মুক্তির কথা শুনে ইহান মুচকি হেসে এগিয়ে যেতে যেতে বলল, তাহলে বি প্রিপেয়ার মাই মিস মুক্তি। মুক্তিও লাজুক হাসে। ইহান নিচে গিয়ে ফাতেমা বেগমকে পজিটিভ সাইন দিতে ফাতেমা বেগম বিস্তর হাসে। ততক্ষণে দুপুরের খাবারের জন্য ডাকা হয়েছে, সবাই টেবিলে বসে গেল। কিছুক্ষণের জন্য বিয়ের কথা বার্তা বন্ধ রেখে খাবার দাবারে মনোযোগ গেল। খেতে বসে কাইফি মায়ের কানে কানে কিছু বলতে তিনি আশেপাশে তাকায়। কাইফি ইশারা করতে তারও পছন্দ হয়, তবে আপাতত চুপ থেকে পরে বলার সিদ্ধান্ত নেয়। ভাই সাহেব, বড় মেয়ে যখন আমাদের এখানে দিচ্ছেন, এবার ছোট মেয়েটাকেও দিয়ে দিন, তাহলে আলহামদুলিল্লাহ দুইটা বিয়ে একসাথে সেরে ফেলি। ফাতেমা বেগমের কথায় কামরুল সাহেব একগাল হেসে বলল, সে তো আগেই আপনাদের বাড়ির বউ হয়েছে, আছে বেয়ান। আমি রূপসা বুমার কথা বলছি না, আমি পুনমের কথা বলছি। পুনমের নাম শুনে পুরো বাড়িতে নিস্তব্ধতা বিরাজ করে। চন্দ্র চোখ বন্ধ করে আবার খুলে তার চোখ জোড়া লাল হয়ে আছে। পুনম সবার জন্য দইয়ের গ্লাস আনছিল, তা পাও সেখানেই থেমে গেছে। চন্দ্র ঝিনুককে ইশারা করে পুনমের হাতের ট্রে নিতে। ঝিনুক পুনমের হাতের ট্রে নিতেই রিমি পুনমকে নিয়ে উপরে চলে গেল। পুনম কিছু বুঝার আগেই রিমি তাকে নিয়ে ঘর আটকে দিল। তো কি বলছিলেন আন্টি? ফাতেমা বেগম এবার চন্দ্রের দিকে তাকিয়ে বলল, তোমার ছোট বোন পুনমকে আমাদের কাইফির বেশ পছন্দ হয়েছে, তার জন্য চাইছি। ও আন্টি, পুনমের সাথে তো এই বিয়ে সম্ভব না। কেন বাবা? হাসি মুখে বলল ফাতেমা আক্তার। কারণ বিবাহিত মেয়ের তো স্বামী বেঁচে থাকতে আর বিয়ে হতে পারে না, যদিও হয় তবে সেটা ডিভোর্স দিলে, তবে সেটা ও এই জন্মে পাবে না আমি বেঁচে থাকতে না। শান্ত স্বরে বলেই উঠে চলে গেল চন্দ্র। ফাতেমা বেগম কামরুল সাহেবের দিকে তাকিয়ে বলল, ভাই ছেলের বিয়ে দিলেন, কাউকে জানালেন না? কামরুল সাহেব জোর করে হাসলেন, বিড়বিড় করে বললেন, আমি নিজেই তো জানি না। তবে গম্ভীর হল রোজিনা বেগম ভরা মজলিসে এমন কথা চন্দ্র বল কেন? এর মানে সে খুঁজে পেল না। পারভেজ সাহেবের দিকে তাকাতেই দেখে সে নির্লিপ্তভাবে বসে আছে। তাতে সন্দেহ হয় রোজিনা বেগমের। এবার শুরু হয় মুক্তি ও ইহানের বিয়ের কথাবার্তা। সবাই মিলে ঠিক করে আজ আংটি পরিয়ে যাবে, মুক্তির অনার্স শেষে বিয়ে হবে। সবাই তাতেই রাজি হয়। কাইফি ও তার মা সেদিন মন খারাপ করে চলে যায়। অনেক দিন পর তার ছেলের একটা মেয়েকে পছন্দ করল, সেও বিবাহিত। ভেবেই আরও মন খারাপ করল। রাত 12টা, পুনম ঘুমাচ্ছে গভীর ঘুমে। ঘুমের মধ্যেই তার মনে হল কেউ তার চোখ বাঁধছে। পুনম ছটফট করতে তার হাত ও মুখ বেঁধে কাঁধে তুলে নিল। পুনমকে কাঁধে তুলে নিয়ে চন্দ্র তাকে নিয়ে আসে ছাদের চিলেকোঠায়। ধপ করে তাকে বিছানায় ছুঁড়ে মারে। পুনম ডুকরে কেঁদে ওঠে, ভয়ে তার জান যায় যায় অবস্থা। তখনই বুঝতে পারে তার কানে কেউ হিসিয়ে বলছে, বিয়ে করবি না, বিয়ের পাখনা গজাইছে। দেখি দেখি কোথায় সেই পাখনা। বলেই পুনমকে বসিয়ে পিঠে চেক করে আবার বিছানায় চেপে ধরে বলল, তোর ওই বিয়ের পাখনা কাটতে আমার 2 মিনিট লাগবে। জাস্ট মাইন্ড ইট, ইউ আর অনলি মাইন। মাই জোহরা। অনলি মাইন জোহরা। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব 27। রাতে যতবার পারভেজ সাহেব ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে ততবার পুনমের ঘরে উকি দেয়। আজও তার অন্যথা হল না। পুনমের ঘরে উকি দিয়ে দেখলেন রিমি ঝিনুক ঘুমে, পাশে একটা কাতা মুড়ানো আরেকজন পারভেজ সাহেব। আর কিছু না ভেবে চলে যায় ঘরে। চিলেকোঠার ঘরে পুনমের কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। বেচারি ভয়ে একশেষ চন্দ্র কাপড়ে বাঁধা সেই ভেজা চোখের দিকে তাকিয়ে আছে। তার রাগ এখনও কমেনি। কিছুক্ষণ পরে ধীরে ধীরে ফুপানোর শব্দে চন্দ্র পুনমকে আবার সেই অবস্থায় কাঁধে তুলে নেয়। পুনম আবার ছটফট করলে থামে না। চন্দ্র পুনমের ঘরে এসে ঝিনুকের পাশ থেকে কাতায় মুড়িয়ে রাখা কোল বালিশ সরিয়ে সেখানে পুনমেকে শোয়ায়।
হাতের মুখের বাঁধন খুলে চোখের বাঁধন খুলে চট করে অন্ধকারের দিকে চলে যায়। পুনম ধরফরিয়ে লাফিয়ে ওঠে, নিজের চারিদিকে তাকিয়ে দেখে সে নিজের ঘরে হুহু করে আবার কেঁদে দেয়, বালিশে মুখ গুজে টের পায় না। চন্দ্র সুযোগ বুঝে রুম থেকে বের হয়ে যায়। পুনম কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে যায় টের পায় না। ভোর ৫টায় হঠাৎই কারো গঙ্গানির শব্দে ঝিনুকের ঘুম ভাঙে, কপাল ভাঁজ করে ওঠে, রিমির দিকে তাকিয়ে দেখে সে ঘুমাচ্ছে। পুনমের দিকে তাকিয়ে দেখে পুনম কাতা মুড়ানো অবস্থায় কাঁপছে। ঝিনুক দ্রুত পুনমের গায়ে হাত দিয়ে দেখে ধুম জ্বর তার। ঝিনুক দ্রুত পারভেজ সাহেবকে ডেকে আনে। রোজিনা বেগমও পুনমের জ্বরের কথা শুনে এসে পড়ে। মিনিট খানিকের মধ্যে পুরো ফ্যামিলি পুনমের জ্বরের কথা জেনে যায়। এই ভোরবেলা কোনো ডাক্তার না পাওয়ায় ঘরেই মাথায় পানি ঢালতে শুরু করে পারভেজ সাহেব। পুনম বিড়বিড় করে কিছু বলছে দেখে চাঁদনি বেগম তার ঠোঁটের সামনে কান পেতে দেখে পুনম বিড়বিড় করে বলছে, আমাকে মারবেন না, আমি বিয়ে করব না, প্লিজ মারবেন না। চাঁদনি বেগম মাথা উঁচু করে চন্দ্রকে আশেপাশে খুঁজে। কামরুল সাহেব জিজ্ঞাসা করে, কি শুনলে চাঁদ আম্মা, কি বলল? চাঁদনি বেগম গম্ভীর স্বরে বল, চন্দ্র কই? যা বুঝার বুঝে গেলেন কামরুল সাহেব, তবে এখন কিছু না বলে সোজা চন্দ্রের ঘরে যায়। তার পিছু পিছু মিরাজ সাহেবও যায়। চাঁদনি বেগম যেতে নিলে তাকে আটকায় নিপা বেগম। পারভেজ রোজিনা বেগমের এদিকে কোনো ধৈর্য নেই, তারা একজন পুনমের মাথা পানি ডালছে তো আরেকজন হাত পা ডলে দিচ্ছে। রিমি ঝিনুক মুক্তিও থেমে নেই, তারাও অন্য হাত পা ডলে দিচ্ছে। নিজের ঘরে গভীর ঘুমে চন্দ্র এসির পাওয়ার কমিয়ে হিম শীতল করে রেখেছে ঘর। কামরুল সাহেব অনবরত দরজা ধাক্কানো শুরু করে। ভাইজান, ছেলেটা উঠলেও কথা বলা যাবে না। মিরাজ, ছেলেটা বেশি উচ্ছন্নে চলে গিয়েছে, ওকে থামানো দরকার। ভেবেছিলাম অল্প বয়সের ট্রমাটা নিতে পারেনি, তাই এমন হয়েছে। মেনে নিয়েছি সব কিছু, আর না। অনবরত দরজা ধাক্কানোর ফলে চন্দ্রের গভীর ঘুম হালকা হয়। সে ভ্রু কুঁচকে ঘুম ঘুম চোখে উঠে দরজা খুলতেই ঠাস ঠাস করে পরপর ২টা থাপ্পড় তার গালে পড়ল। মারলে কেন আব্বু? কি করেছি আমি? চন্দ্রের ঘরে ঢুকে আরেকবার মারতে গেলে আটকায় মিরাজ সাহেব। কামরুল সাহেব তার থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বল, কি করেছ তুমি জানো না তাই না? পুনমের সাথে কি করেছ জানো না তাই না? মেয়েটার ১০৬ জ্বর। কেন? শুধুমাত্র তোমার কারণে। তুমি নিশ্চয়ই মেয়েটার সাথে কিছু করেছ, না হলে ভালো মেয়েটার হঠাৎই জ্বর আসল কেন? যা করেছি বেশ করেছি। ওর সাহস কি করে হলো ওই ছেলের সাথে কথা বলার, ওর সামনে যাওয়ার? ওরে আমি ঘরে যেতে বলিনি। কামরুল সাহেব এবার তেরে এসে চন্দ্রকে আরও ২টা থাপ্পড় দিলেন। আমি তোমাকে আগেও বলেছি চন্দ্র, এখনও বলছি, তুমি এমন করতে থাকলে পুনমের দিকে যাওয়ার পথে তোমার সবচেয়ে বড় বাধা আমি হব। তারপরেও যেহেতু তুমি শোধরানোর না, এবার আমি অন্য পথ অবলম্বন করব। কি করবে আব্বু? চন্দ্রের সাবলীল কথা কোনো ভয় নেই, যেন কোনো জোকস বলেছে কামরুল সাহেব। পুনমকে অন্ধত্র বিয়ে দিব, ওকে অন্য জায়গায় পাঠিয়ে দিব। কামরুল সাহেবের কথা শুনে চন্দ্র হাসে, তবে সেকেন্ডের মধ্যে সেটা বিলীন হয়। ভালোবাসা ভালো আব্বু, তবে অবশেষণ না। ও আমার অবশেষণ নেশায় ডুবে যাওয়া। আমি নতুনভাবে পুনম নামক নেশায় ডুবেছি। ওকে তুমি চাইলে ও আমার থেকে দূরে রাখতে পারবে না। চন্দ্রের কথা শুনে কামরুল সাহেব তার দিকে আবার তেরে যেতে নিলে আটকায় মিরাজ সাহেব। কামরুল সাহেবকে টেনে বাইরে নিয়ে আসে। চন্দ্র চলে যায় তার জোহরার ঘরে। মেয়েটা ভালোই ভয় পেয়েছে, এবার বিয়ে নামক শব্দটা তার কাছে আতঙ্ক থাকবে কয়েকদিন। সকাল ৭টায় হাউজিংয়ের একজন ডাক্তারকে সাথে করে নিয়ে আসে চন্দ্র। তার ছেলে চন্দ্রের কোচিং-এ পড়ে, সেই সুবাদেই পরিচয়, তাই চন্দ্র ডাকার সাথে সাথেই চলে এসেছে। ডাক্তার এসে সবার আগে গ্লাভস পরে নিল। এতক্ষণ ডাক্তারের হাতের দিকে ভ্রু কুঁচকে তাকিয়েছিল চন্দ্র। হাতের নজর ঘুরায়। পুনমের জ্বর মেপে তার চেক আপ করে একটা ইনজেকশন পুশ করে বল, ডোন্ট ওয়ারি, ১ ঘণ্টার মধ্যে জ্বর নেমে যাবে। মনে হয় সিজনাল ফিভার। সবাই ডাক্তারের কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ডাক্তার চলে যাওয়ার আধ ঘণ্টার মধ্যে জ্বর ছেড়ে ঘাম দেয় পুনমের। ঘাম ছুটতে দেখে চাঁদনি বেগম সবাইকে বের করে মুক্তিকে গা মুছিয়ে দিতে বলে। সবাই বের হতে মুক্তি পুনমের গা মুছে দেয়। পুনম গভীর ঘুমে টের পায় না কিছুই। খাবার টেবিলে সবাই চুপচাপ নাস্তা করলেও আজ চন্দ্র, চাঁদনি বেগম ও কামরুল সাহেব একটু বেশিই গম্ভীর। পুনম তখনও ঘুমে নিঃশব্দ। পুরো টেবিল জুড়ে নীরবতা ভেঙে মিরাজ সাহেব বলল, ভাইজান, কালকে আমরা চলে যাব। রিমি ঝিনুকের ও নতুন ক্লাস শুরু হবে, আবার আমার ছুটি শেষ। এর পরের বার রায়োড্যানকে নিয়ে এসো। ওর তো সামনে ইয়ার চেঞ্জ পরীক্ষা, তাই এবার আনিনি। পরীক্ষা শেষ হলে ছুটি হবে, তখনই নিয়ে আসব। মাথা নাড়ায় কামরুল সাহেব। আর কেউ কিছু বলে না, যে যার মতো খেয়ে চলে যায় মুক্তি, ঝিনুক, রিমি আবার মুক্তির ঘরে চলে যায় ঘুমাতে। পারভেজ সাহেব আজ আর দোকানে যায় না, পুনমের কাছে যায়।
রোজিনা বেগম পুনমের কাছে যেতে নিলে তাকে পারভেজ সাহেব রেস্ট নিতে বলে সে নিজেই যায়। ঘুমন্ত পুনমের মাথায় হাত বুলায় পারভেজ সাহেব। কয়েক ঘণ্টার জ্বরে মেয়েটার চেহারা একেবারে ফ্ল্যাকাশে হয়ে গেছে, চকলেট কালারের ঠোঁট জোড়া শুকিয়ে গেছে। কামরুল সাহেব তার কিছুক্ষণ পর ঢোকে। অপর পাশে বসে পুনমের মাথায় হাত বুলায় পুনম। মেয়েটা একদম তাদের মায়ের মতো হয়েছে, আচার আচরণে, কথা, চেহারা এবং কণ্ঠস্বরেও রূপা বেগমের মতো। রূপা বেগম কামরুল, পারভেজ ও মিরাজ সাহেবের মা। বাড়ির সব মেয়েরা উজ্জ্বল ত্বক পেলেও এই মেয়েটা পেয়েছে শ্যামলা বর্ণ, একদম তাদের মায়ের মতো। তাই তো মায়ের নেওটা কামরুল সাহেব পারভেজ সাহেব মেয়েটাকে একটু বেশিই ভালোবাসে। আমাকে ছেড়ে দিন, আমি আমি না হ বলেই চিৎকার দিয়ে ওঠে পুনম। এতক্ষণ দুই ভাই গভীর ভাবনায় ছিল। পুনমের চিৎকারে তাদের ধ্যান ভাঙে। এই যে আম্মা, কিচ্ছু হয় নাই আম্মা, তুমি আব্বুর বুকেই আছো। আব্বু হুশ, বলতে হবে না আম্মা, তুমি স্বপ্ন দেখেছ, খারাপ স্বপ্ন। কান্নার জোরে পুনম কথা বলতে পারছে না। এবার কামরুল সাহেব ও এগিয়ে এসে তাকে বুঝায় সে যা দেখেছে সব স্বপ্ন, এর বেশি কিচ্ছু না। অনেকক্ষণ পর পুনম থামে। পারভেজ সাহেব তাকে গোসলে পাঠায়, কারণ সে ঘামে ভেজা ছিল। এভাবে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগতে পারে। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব ২৮। ছাদে শুয়ে আছে চন্দ্র। খালি ফ্লোরে একটা হাত মাথার নিচে দিয়ে শুয়ে আছে। তার নজর ওই দূর আকাশের চাঁদের দিকে। রূপালি থালার মতো চাঁদের সৌন্দর্যের কাছে সবকিছুর সৌন্দর্য হার মানায়। তবে ওই যে চাঁদের একটা দাগ তার রূপের কলঙ্ক হিসেবে ধরা হয়। ওই আকাশে থাকা চাঁদের মতো ধরণীতে থাকা চাঁদের ও কলঙ্ক আছে। জীবনের অবিচ্ছিন্ন অধ্যায়, যা চন্দ্র চাইলেও ভুলতে পারে না। তবে আজ কয়েকদিন একটু বেশিই মনে পড়েছে। ওই যে তার ভুলে থাকার নেশাটা চোখের সামনে নেই যে। পুনমের সাথে আজ এক সপ্তাহ দেখা হয় না চন্দ্রের। যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। এই দেয়ালটা তৈরি করেছে চন্দ্রের মা, বাবা, বোন। এই তিনজনই কোনো না কোনোভাবে পুনমের জন্য তার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। ইভেন খাবারটাও পুনমের ঘরে দিয়ে আসা হচ্ছে। এদিকে যে চন্দ্র তীব্র জ্বলনে জ্বলছে, তার পোড়া হৃদয়ের দহন যে কাউকে দেখানো যাচ্ছে না। নিজের গাম্ভীর্যতা বজায় রেখে কাউকে বলতেও পারছে না, তোমরা একটাবার আমার জোহরাকে দেখতে দাও, ওকে একটা ঝলক দেখে নিজের হৃদয়কে তৃপ্তি করি। এতই যদি ভালোবাসিস তাহলে এত লুকোচুরি কেন? আর তুই যা শুরু করেছিস, এতে মেয়েটা তোকে ভালোবাসা তো দূর, তোর কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাবে। পেছন থেকে শিহাবের কথা শুনেও চন্দ্রের ভাবাবেগ হল না। সে নিজের মতোই শুয়ে রইল। শিহাব চন্দ্রের পাশে বসল। আবার চন্দ্রের দিকে তাকিয়ে বল, এভাবে আর কতদিন? যতদিন না ও আমার হয়। তুই যা করছিস তাতে ও কোনো কালে তোর হবে না। শিহাবের কথা শুনে চন্দ্র ধপ করে চোখ খুলে শিহাবের দিকে তাকায়। শিহাব মুচকি হাসে, ওই চোখ দেখে সবাইকে ভয়ে দমাতে পারলেও আমাকে পারবি না। ময়না পাখি বরাবর একটা লাথি খেলে ঠিকই ভয় পাবি। চন্দ্রের কথা শুনে নাক মুখ কুঁচকে ফেলে শিহাব। এই তো ড্যারা ছেলের সাথে কথা বলাটাও বিফল। যাই হোক, যেটা বলতে এসেছিলাম, পুনমের সাবজেক্ট চয় নিজের রেজাল্ট দিয়েছে। জুলিয়েজিতে চান্স পেয়েছে। এখন যা। শিহাব পাত্তা না পেয়ে উঠে দাঁড়ায়। রোজিনা বেগমের শরীরটা আজকে একটু খারাপ। চাঁদনী বেগম তার সাথে আছে, চন্দ্র বাসায় নেই। এই সুযোগে মুক্তি পুনমকে নিয়ে রান্নাঘরে রান্না করছে। আপু, ভাইয়া ফোন দেয় তোমার কাছে? মুক্তি রান্না করতে করতে জিজ্ঞাসা করে, কোনো ভাইয়ার কথা বলছিস? তোমার ফিয়ে ন্যান্সে ইহান ভাইয়া। না, সেদিনের পর থেকে তার সাথে আমার কোনো আলাপ হয়নি। ও হগ হো দে টেনে বলেই দুই বোন হেসে দিল। আবার রান্নায় মনোযোগ দিল মুক্তি। পুনম সবজি কেটে দিচ্ছে। পুনম, জুলিয়েজিতে তো চান্স পেলি, ক্লাস কবে? আর কয়েকদিন পরে। এমনই আরও টুকটাক কথা চলতে থাকে পুনম মুক্তির। রান্না শেষে পুনম খাবার টেবিলে সাজাতে যায়। বাটিগুলো একে একে টেবিলে আনে। লাস্ট বাটিটা আনতে গেলেই চন্দ্রের সামনে পড়ে। চন্দ্র কোচিং থেকে আজ একটু তাড়াতাড়ি এসে পড়েছে। ভর্তি ক্লাসের চাপ কমে এসেছে, তাই একটু তাড়াতাড়ি এসে পড়েছে। তবে সে ভাবতেও পারেনি আজ তার ভাগ্য এতটা সুপ্রন্ন হবে। সে অপলক তাকিয়ে থাকে তার জোহরার দিকে। পুনম ও অনেক দিন পর চন্দ্রকে দেখে যার পর নাই অবাক। তবে কিছু না বলে পাশ কাটিয়ে রান্নাঘরে যেতে ধ্যান ভাঙে চন্দ্রের। বিড়বিড় করে বলল, একটু ভালো মতো তৃপ্তি মিটিয়ে দেখতেও দেয় না, বলেই কপাল কুঁচকে নিজের ঘরে চলে গেল। অনেক দিন পর মনটা একটু শান্ত হয়েছে। এক ঝলকের জন্যও দেখা পেয়েছে তার জোহরার, তাতেই চন্দ্র খুশি। আজকে পুনমের ভার্সিটির প্রথম ক্লাস। তার সাথে মিহিও জাবিতে চান্স পেয়েছে, নয়ন মেডিকেলে চান্স পেয়েছে। তিন বন্ধুর মধ্যে একজন আলাদা হওয়ায় পুনম মিহি বেশ মন খারাপ করেছে।
নয়নও বেশ মন খারাপ করেছে, তবে কিছু করার নেই, এটা তার প্যাশন, সে ছাড়তে পারবে না। আর এতে পুনম মিহিও সাপোর্ট করেছে। মিহি হোস্টেল থেকেই ভার্সিটি যাবে, পুনম পারভেজ সাহেবের সাথে যাবে আজ। রিকশায় দুই বাপ মেয়ে বসতেই রোজিনা বেগম উঁচু পেটটা ধরে ধীর পায়ে ভিতরে চলে গেলেন। গেটের সামনে থেকে বাবাকে বিদায় দিয়ে মিহির সাথে পুনম ভিতরে ঢুকল। চারিদিকে তাকাতে তাকাতে ঢুকছে পুনম, হঠাৎই তার নাক বরাবর একটা কাগজের টুকরো এসে পড়ল। পুনম নাক ডলতে ডলতে বসে কাগজটা নিয়ে চারিদিকে তাকায়। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে ফেলে দিতে নিলে মিহি বাধা দিয়ে বলল, আরে কি করছিস? কি করছি? কাগজটা ফেলে দেই, আমার নাকে উপর পড়ল, মনে হয় বাতিল পেপার কেউ ছুঁড়ে ফেলেছে। যাই হোক, খুলে দেখ কি লেখা আছে। সব কিছুতে তোর কৌতূহল গেল না? বলেই পুনম মুড়ানো কাগজটা সোজা করে খুব সুন্দর হাতের লেখা দেখে পড়ার আগ্রহ জাগে তাদের। পুনম পড়তে শুরু করে। নক নক। শুরু হলো প্রেমের কাহিনী। ওয়েলকাম টু যাবি মিস। প্রেমের প্রথম ধাপে পা দেওয়ার জন্য আপনাকে উপহার দিলাম হৃদয়ে গচ্ছিত এক গুচ্ছ আবেগ। লেখাটা পড়ে পুনম অবাক হয়, এরকম করে কেউ ওয়েলকাম করে জানা নেই তার। এই পুনু, কি লেখা আছে এতে? পুনম মিহির দিকে কাগজটা বাড়িয়ে দেয়। মিহি পড়ে মুখ কুচকে বলে, নির্ঘাত ডেটা বেসিক নক নক, এমনভাবে বলছে যেন নাকে ঠুয়া দিচ্ছে। মিহির কথা শুনে পুনম ফিক করে হেসে দিল। যাই বল, তবে ওয়েলকামটা ডিফারেন্ট ছিল। হ্যাঁ, তবে ভাবনার বিষয়, এটাকে পাঠাল। গালে তর্জনী দিয়ে ভাবতে ভাবতে বল মিহি। থাক আপা, আপনার কৌতূহল বন্ধ করেন, এখন চলেন ওই দিকে, আবার ক্লাসও খুঁজতে হবে, না হলে দেখা যাবে ছুটি পর্যন্ত এখানেই দাঁড়িয়ে আছি। মিহি পুনম চল ক্লাস খোঁজার উদ্দেশ্যে। এর মধ্যে শিহাব সামনে পড়ল। আরে শিহাব ভাইয়া, তুমি কখন আসলা? সে অনেকক্ষণ, তা ক্লাস পাচ্ছিস না বুঝি? মাথা নাড়ে পুনম। শিহাব পুনমকে ক্লাস দেখিয়ে দিল। ক্লাসে যেয়ে পুনম মিহি এক সাইটের বেঞ্চে বসল। কিছুক্ষণ পরে ক্লাস শুরু হলো। আজকে শুধু পরিচিতি হলো সবার সাথে। টুকটাক বইয়ের সাথেও হলো। 2টা ক্লাস পর আর ক্লাস হবে না, তাই সবাই বেরিয়ে পড়ল ক্লাস থেকে। পুনম মনে মনে ভাবল বাসায় চলে যাবে, তবে তার ভাবনায় এক বালতি জল ঢেলে দিয়ে মিহি আবদার করল ক্যাম্পাসটা ঘুরে দেখবে। অগত না পুনমের ও যেতে হল। ঘুরতে ঘুরতে তারা আসল অডিটোরিয়াম রুমে। সেখানে কেউ গান গাচ্ছে, কবিতা আবৃত্তি করছে। গোল গোল করে 2-3টা সারি আছে। পুনম উকি মেরে আবার চলে আসতে নিলে তখনই গানের আওয়াজে থেমে গেল। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধ মেখে থাকতে। কেন সৌন্দর্যে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরও বাড়িয়ে দিচ্ছে তেষ্টা। আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালায়। বোঝে না সে, বোঝে না। মন দিয়ে গানটা শুনল পুনম। গান শেষ হতেই আবার উকি মারল ভিতরে, তবে বুঝতে পারল না কে এখানে। 2টা গ্রুপের ছেলের হাত গিটার। কিছু না ভেবে আবার ঘোরাঘুরিতে মন দিল। হাঁটতে হাঁটতে লাইব্রেরিতে এসে পৌঁছাল। উফ, অনেক হেঁটেছি, এবার একটু জিরাই। মিহি বসে পড়ল। তাদের সবে মাত্র ক্যাম্পাসের একাংশ দেখা হয়েছে, বাকিটা এখনও রয়েছে। তবে পুনম বসল না, সে বুক শেলফের দিকে এগিয়ে গেল। পুনম একটা বইয়ে হাত দিতে আবার ও একটা মুড়ানো কাগজের বল তার কাঁধে এসে বাড়ি খেল। পুনম নিচে তাকিয়ে আবারও আশেপাশে তাকায়। পুরো লাইব্রেরিতে 3-4 জন মানুষ আছে, তাও তারা টেবিলে বসে পড়ছে, আর না হলে কোনো সারাশব্দ নেই। এবার পুনমের কৌতূহল হয়। সে কাগজখানা উঠিয়ে খুলে, এই স্ট্যাম্বতী, এত কৌতূহল কেন হ্যাঁ? গান শুনেছ, সেই পর্যন্ত সমাপ্ত থাকো না, কে গাইছে তা দেখার ইচ্ছা পেশন করো কেন? পুনম এবার নিজেকে দমাতে না পেরে ব্যাগ থেকে কলম বের করে শেলফে রেখে লিখতে শুরু করে। কোনো কৌতূহল না, জাস্ট দেখার ইচ্ছা কে এত মধুর স্বরে গানটা গাইল। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব 29। ক্যান্টিনে বসে আছে পুনম, পাশে মিহি বসে এদিক ওদিক দেখছে, তবে পুনম মাথা নিচু করে বসে আছে। তাকে অবশ্য রিশান বসিয়ে দিয়ে গেছে, বলে গেছে তাদের জন্য খাবার আনতে গেছে। এর মধ্যেই কোথা থেকে একঝাঁক মেয়েদের দল এসে পুনম মিহির সামনে দাঁড়ায়। এই তোমাদের মধ্যে চন্দ্র ভাইয়ের আত্মীয় কে? মেয়েটির কথা শুনে মাথা উঁচু করে পুনম মিহি একে অপরের দিকে তাকায়। কি হলো, বলছো না কেন? সিনিয়রদের সাথে বেয়াদবি, বলে টেবিলে চাপড় দিতে পুনম শান্ত স্বরে বল, আমি চন্দ্র ভাইয়ের আত্মীয়। কেন, কি প্রয়োজন আপনার? মেয়েটার গলার স্বর হঠাৎই যেন চেঞ্জ হয়ে গেল। মধুর কণ্ঠে বল, তুমি কি হও চন্দ্র ভাইয়ের বোন? চাচাতো বোন। মেয়েটি খুশি হল। হাসি মুখেই বলল, তাহলে তো তোমরা চন্দ্র ভাইয়ের ধপারে A to Z সবই জানো, তাই না? মাথা নাড়ে পুনম, দেয়া জানে। মেয়েটি যেন আরও খুশি হল, গদগদ স্বরেই বলল, তোমরা চন্দ্র ভাইয়ের বুকে আমাকে একটু দেখাতে পারবা?
পুনম মিহি মেয়েটির কথা শুনে টুকুর টুকুর চোখে তাকিয়ে রইল। কি বলে এই মেয়ে চন্দ্র ভাইয়ের বউ আর তারা জানে না? তাহলে কি চন্দ্র ভাইয়ের স্পেশাল কেউ আছে ভেবেই কপালখানা কুঁচকে গেল পুনমের। কি হলো, তোমরা ওকে একবার ক্যাম্পাসে আনতে পারবা? জাস্ট একবার দেখবার জন্য আমার প্রপোজাল রিজেক্ট করেছে। আমার পার্সোনাল লাইফ নিয়ে এত কেন কিউরিসিটি তোমার এলিনা? পিছন থেকে চন্দ্রের কথায় এলিনা ভরকে গেল। এলিনা সেই মেয়ে যে ভরা ক্যাম্পাসে চন্দ্রকে প্রপোজ করার মতো সাহস দেখিয়েছে। অথচ ভার্সিটির একটা বেঞ্চ পর্যন্ত জানে চন্দ্র নিজের পাশে কোনো মেয়ে সহ্য করতে পারে না। সামনে ফিরে এলিনা জোর করে হাসি টানল ঠোঁটের কোণে। এতেও যেন মেয়েটাকে চমৎকার লাগল। কি হলো বললে না তো, এত কেন কৌতূহল আমার প্রতি? যাকে ভালোবাসি তার প্রতি কৌতূহল থাকবে না? কে সেই মেয়ে যার জন্য তুমি আমাকে রিজেক্ট করেছ? তাকে দেখার ইচ্ছা পেশন করতেই পারি আমি। মাথা নাড়ে চন্দ্র। থাকতেই পারে, তবে আমি কৌতূহল জিনিসটা বড্ড অপছন্দ করি। ইভেন আমার লাইফে 3 নারী ছাড়া কারো আগমন আমি পছন্দ করি না। তাহলে আমার পছন্দের দিকটাও খেয়াল রাখা উচিত। আর যদি না রাখো, কিভাবে খেয়াল রাখতে হয় তা এই চন্দ্রের বেশ ভালোভাবে জানা আছে। বলেই ঘাড় বাঁকিয়ে ভ্রু নাচিয়ে পুনমের দিকে তাকায়। পুনম অবাক চোখে তাকিয়ে আছে এলিনার দিকে। এত সুন্দরী মেয়েও চন্দ্রের কাছে পাত্তা পায়নি, তাহলে চন্দ্র ভাইয়ের পছন্দের মেয়েটা নিশ্চয়ই আগুন সুন্দরী। খাবারগুলো দ্রুত শেষ করে চল। চন্দ্রের ডাকে ধ্যান ভাঙে পুনমের। আশেপাশে তাকিয়ে দেখে এলিনা নামক মেয়েটা চলে গেছে। নিজের ভাবনায় এতটাই বিভোর ছিল যে মেয়েটা কখন চলে গেছে খেয়াল করল না। খাওয়া শুরু করল পুনম। মিহিও পাশে বসে নিঃশব্দে খাচ্ছে। তার পাশে শিহাবের পাশে রিশান, তার পাশে চন্দ্রের পাশে পুনম। পুনম পাশে ফিরে চন্দ্রের দিকে তাকিয়ে বল, চন্দ্র ভাই ভাবিকে বাসায় কবে আনবেন? পানি খাচ্ছিল রিশান। ফিক করে সব পানি শিহাবের গায়ে পড়ল। সাথে সাথে কাশিও উঠে গেল। রিশানের দিকে তাকিয়ে আবার চন্দ্রের দিকে তাকিয়ে বল, বিয়ে করলেন একটাবার আমাদের কাউকে জানালেন না, এটা কি ঠিক? রিশানের কাশি বন্ধ। তিনজনই পুনম ও চন্দ্রের দিকে তাকিয়ে আছে। চন্দ্র নিজের ফোনে কমেন্টের রিপ্লাই দিতে ধ্বস্ত। আচ্ছা ভাবি কি আমাদের ভার্সিটির কেউ? মোবাইলখানা পকেটে পুরে চন্দ্র জবাব দিল, ল্যা sto জি কে? আমার চোখের দিকে তাকিয়ে দেখ। তার জন্য একরাশ ভালোবাসা গচ্ছিত হৃদয় এবং চোখের সামনে আনাচে কানাচে শুধু সেই বোকা পুনম। আশেপাশে খুঁজল। চন্দ্রের নজর অনুসরণ করেও খুঁজল, কাউকে পেল না। কই কাউকেই তো পেলাম না। না পেলে নাই, আমিও বললাম না বলেই সেখান থেকে চলে গেল। আর পুনম নাক কুচকে চন্দ্রের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বড্যাটা তিতা করলা বলবি না? তাহলে এত ভনিতা করার কি দরকার? ফাজিল কোহানকার। সন্ধ্যা 7টা। বৃষ্টি মাথায় নিয়ে চন্দ্র বাড়িতে ঢুকল। নিচে কেউ নেই। মিনু রান্নাঘরে আছে, শুধু সে ছুটিতে ছিল, আজই এসেছে। পুনম বইয়ে মুখ গুজে আছে, মুক্তি ফোন চালাচ্ছে। হঠাৎই পুনম বলল, জানো আপু, চন্দ্র ভাই বিয়ে করে ফেলেছে। পুনমের কথাটা কর্ণে যেতেই জোরে সোরেই ভীষণ খেল মুক্তি। বলে কি পুনম, চন্দ্র ভাই আবার বিয়ে? বহু কষ্টে পানি খেয়ে নিজেকে শান্ত করে মুক্তি, এসব কি বলছিস তুই? কোথা থেকে শুনেছিস? আরে হ না, আজকে ভার্সিটির একটু আপু চন্দ্র ভাইয়ের বউয়ের কথা জিজ্ঞাসা করল। প্রথমে আমি মানতেই পারিনি, পরে চন্দ্র ভাইকে জিজ্ঞাসা করতেই সেও সম্মতি জানাল। পুনমের কথা শেষ হতে না হতেই হায় হায় করে ওঠে মুক্তি। একই শুনল সে। সারাবছর একরকম স্বপ্ন দেখিয়ে এখন সব ভাঙচুর করে দিল। দাঁড়িয়ে বল, দাঁড়া, আমি এক্ষুনি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছি। হলাহ না, চলো আমিও আসছি। বলেই মুক্তির পিছু পিছু যায়। চন্দ্র বৃষ্টির এসেছে মাথায়, বৃষ্টির পানি পড়েছে বিধায় গোসল করে বের হল। টি-শার্ট শরীরে চাপিয়ে ট্রাউজারে হাত দিতেই ধপাধপ শব্দ হতে লাগল। বেশ বিরক্ত হল চন্দ্র। ট্রাউজার পরে নিয়ে গেট খুলে মুক্তিকে দিল জোরে এক ধমক। ধমকের চোটে বাঘিনী মুক্তি চুপসে বিড়াল হয়ে গেছে। চিউচিউ করে বল, ভাইয়া এটা কি ঠিক করলা তুমি? সারাবছর একজনকে ভাবি বানানোর স্বপ্ন দেখিয়ে আরেকজনকে বিয়ে করে বসে আছো। বিয়ে আমরা কিছুতেই মানি না, মানব না। তুমি লাগলে আমাদের পছন্দ মতোই বিয়ে করে, আবার তাও ওকেই বিয়ে করা লাগবে। এই অসময়ে মুক্তির ড্যান পিয়ানানি বিরক্ত লাগল চন্দ্রের। তবুও বিরক্ত চেপে কোনা চোখে পুনমের দিকে তাকিয়ে বল, বিয়ে যাকে করার কথা তার কথাই বলেছি, তবে কিছু কিছু মানুষ এতটাই বেকুব যে সব কিছু ধারণাও করতে পারে না। মুক্তি একবার পুনমের দিকে তাকিয়ে আবার চন্দ্রের দিকে তাকায়। চন্দ্র চোখ দিয়ে ইশারা করে দেখ, এই মেয়ে এখনও কিছু বুঝে নাই। মাথা নাড়িয়ে পুনমকে নিয়ে সেখান থেকে চলে যায় মুক্তি। চন্দ্র দরজায় ডালান দিয়ে তাদের যাওয়া দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। বিড়বিড় করে বলল, এই 6টা মাস যে কবে শেষ হবে, কবে তুমি আমার বুকে থাকবে জোহরা? তুমি বিহীন চন্দ্র বিলীন।
ঘুমানো প্রস্তুতি নিচ্ছে পুনম। বিছানা ঝেড়ে মশারি টানিয়ে সাইডগুলো গুজে দাঁড়াতে পুনমের পিঠে একটা কিছু বাড়ি খেল। পুনম দেখল সেই সকালের মতো একটা বল আকারে মুড়ানো পেপার। হাত বাড়িয়ে সেটা উঠিয়ে নিল। এই মেয়ে এত বোকা কেন? তুমি তোমার সামনে বসেই তোমাকে কেউ আগাগোড়া স্কোড্যান করে তুমি টের পাও না? এতটা বোকা হয় না জোহরা বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে তো। পুনম অবাক, আবার সকালের মতো চিঠি পেয়ে দৌড়ে বারান্দায় যায়, নিচে এদিক ওদিক তাকিয়ে কাউকে পায় না, আবার ফিরে আসতে নিলে আরেকটা কাগজ এসে পড়ে। পুনম খুলে দেখে সেখানে লিখা, শোনো মেয়ে, আমাকে এত খুঁজতে যেও না, পরে আমাতে নিজেকে হারিয়ে ফেললে আর পাবে না। আমি কিন্তু মানুষ ভালো না। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব ৩০। আকাশ জুড়ে আজ মেঘের ঘনঘটা। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি পড়বে, তবে বৃষ্টি আসার না নেই। ধূসর রঙা আকাশ দেখে আজ পুনমের ছাদে বসে ছবি আঁকতে মন চাচ্ছে। তাই ব্রাশ, ক্যানভাস ও রং প্যালেট নিয়ে উঠে পড়ে ছাদে। আজকে প্রায় এক সপ্তাহ ধরে পুনম পেইন্টিং করে না, তাই মুক্তি পিছন পিছন এসেছে ভিডিও করবে। পুনমের এই দিকে কোনো ধ্যান নেই, সবসময় মুক্তি করে। ছাদে পাটি বিছিয়ে বসে পড়ে দুই বোন। সময়টা বিকালের দিকে হলেও হালকা বাতাস, ধূসর রঙা আকাশের কারণে সন্ধ্যে হব হব ফিল আসতেছে। এই পূর্ণ কফি খাবি? না আপু, চা হলে চলবে, কফিতে তো। নাক মুখ কুচকে বল পুনম। এই তোদের এত অমিল হলে কেমনে হবে রে? মানে কিসের অমিল বলছ? মুক্তি কথা ঘুরিয়ে বল, চন্দ্র ভাইয়ের হাতের কফি অনেক মজা জানিস? আর চন্দ্র ভাই তো কফি লাভার। জেনে লাভ নেই, চন্দ্র ভাইয়ের মতো তিতা করলা। তিতা খাবারই পছন্দ করবে, এতে অবাক হওয়ার কিছু না, আর জানারও কিছু নাই। চন্দ্রের প্রতি এমন উদাসীনতা দেখে মুক্তি হতাশ, তবুও হাল না ছেড়ে বল, এই পুনম জানিস, আমার ভাইয়ের সৌন্দর্যের কারণে সেই নবম শ্রেণীতে থাকতেই প্রেমের প্রস্তাব আসত। তো আমি কি করব? তাকে সেভাবে কোনো কালে খেয়াল করা হয়নি। চন্দ্র ভাইয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। মনের কথা মুখে বেফাস বলেই ভয় পেল পুনম। ভীতি চোখে মুক্তির দিকে তাকাতেই দেখে মুক্তি কটমট চোখ পুনমের দিকে তাকিয়ে আছে। বোকা হাসল পুনম, তবুও মুক্তিকে চেয়ে থাকতে দেখে আবারও নিজের কাজে মনোনিবেশ করল। মুক্তি দীর্ঘশ্বাস ফেলে উঠে গেল চা আনতে। এদিকে ক্যামেরা সেট করা, রেকর্ডিং অপশনে ভিডিও রেকর্ড হচ্ছে। রান্নাঘরে এসে দেখে আগোছালো চুলে গ্রে কালারের টি শার্ট পরা চন্দ্র কফি মেশিন দ্বারা বিট করছে। মুক্তিকে ঢুকতে দেখে জিজ্ঞাসা করল, কফি খাবি? ভাইয়ের হাতের কফি মুক্তি কখনো মিস করে না। একগাল হেসে মাথা নাড়াতেই চন্দ্র আবার কফি বানানোতে মনোযোগ দিল। মুক্তি পাতিলে ১ কাপ পরিমাণ পানি নিয়ে চুলায় বসিয়ে চন্দ্রের উদ্দেশ্যে বল, পুনমের সাথে একটু বেশি বেশি চিপকে থাকতে পারো না? মুক্তির এমন তারা কথায় হতবাক চন্দ্রমুক্তি। আর যাই হোক, চন্দ্রের সাথে কখনো এমন কথা বলেনি। ভাইকে অসম্ভব ভালোবাসলেও বেশ ডিস্টেন্স মেনটেইন করেই চলেছে সে। আর গম্ভীর চন্দ্র খোলামেলা হতে পারেনি, তবে আজ এমন কথা বল কেন? চন্দ্রের ভাবনা মাঝেই মুক্তি আবার বল, এত সুন্দর হয়ে লাভ কি, যেই সৌন্দর্যতা দিয়ে পূর্ণকে পটাতে পারো না? মুখটা সাইটে নিয়ে একগাল হাসল চন্দ্র। ফের এদিকে ফিরিয়ে বল, পুনম পটলে কি হবে? প্রেম হবে, ভালোবাসা হবে। আটকে রাখার থেকে নারীদের ভালোবেসে রাখলে জীবন সুন্দর হয়, বুঝলে? হু। গম্ভীর স্বরে বলে কফি মগ মুক্তির দিকে বাড়িয়ে দেয়। ততক্ষণে পুনমের চাও হয়ে গেছে। মুক্তি তার কফি মগ ও চায়ের কাপ সাথে কুকিজ ট্রেতে নিতে পিছন থেকে চন্দ্র গম্ভীর স্বরে বল, ওই গাধীর সামনে সারাদিন খালি গায়ে বসে থাকলেও ও আমার দিকে ফিরে তাকাবে না। তো তাকানোর ব্যবস্থা করো। মুক্তির কথার উত্তরে চন্দ্র ভ্রু নাচিয়ে চলে গেল, তবে মনে মনে হাসল, সেই ব্যবস্থা তো শুরু হয়ে গিয়েছে। সকালে উঠে পুনম বড় চাচির সাথে সাহায্য করে। নাশতা বানানো শেষ হলে টেবিল গুছিয়ে রোজিনা বেগমের জন্য নাশতা নিয়ে যায়। আজ রোজিনা বেগমের শরীরটা ভালো না। পারভেজ সাহেব রেডি হচ্ছে, রোজিনা বিছানায় বসা। আব্বু আসব? আসো আম্মাজান, জিজ্ঞাসা করা লাগে। বাবার কথায় বিস্তর হাসে পুনম। রোজিনা বেগমের সামনে বসিয়ে তাকে খাওয়াতে নিলে মুখ ঘুরিয়ে নেয় রোজিনা বেগম। কি হলো আম্মু, খাও। রুটির টুকরো সামনে ধরে বলল। রুটি খাব না, ভাত খাব, পান্তা ভাত, লবণ মরিচ দিয়ে। মায়ের কথা শুনে পুনম চিন্তায় পড়ে যায়। বলে কি তার মা এখন পানি ভাত কই পাবে, তবুও বলল, আচ্ছা বসো দেখি চাচিকে জিজ্ঞাসা করে আছে নাকি। পুনম উঠতে নিলে বাদ সাধে রোজিনা বেগম। আবার কি হলো? প্রশ্ন চোখে তার দিকে তাকাতেই তিনি বল, এগুলোই দে মা, এখন খাই, পরে পান্তাভাত খাব, তোর ভার্সিটি দেরি হয়ে যাচ্ছে। পুনম কিছু না বলে একগাল হেসে খাওয়াতে শুরু করে। পারভেজ সাহেব বসে বসে মা মেয়ের কান দেখে কিছু বলে না, এর মধ্যেই রূপসা ফোন দেয়।
তিনজন মিলে রূপসার সাথে ভিডিও কলে কথা বলতে থাকে। রূপসাকে আসতে বললে সে জানায় লিমনের ইদানিং চাপ বেড়েছে, তাই এখন আসতে পারবে না, পরে আসবে। উপর থেকে শার্টের হাতা ভাঁজ করতে করতে নামছে চন্দ্র, পরনে ডার্ক কফি কালারের শার্ট। পুরুষটার বেশিরভাগ কাপড় ডার্ক কালারের, অতিরিক্ত ফর্সা হওয়ার দারুণ তাকে মানায় ভালোই। পুনম পারভেজ সাহেবের পাশে বসে ব্রেকফাস্ট করছে। চন্দ্র একদম সোজা পুনমের সামনে বসে। পুনম ফিরে তাকায় না, এই লোকটাকে সে ভয় পায়। তাই খুব একটা কথা বলে না। আবার চন্দ্র গম্ভীর টাইপের হওয়াতে কারো সাথে সখ্যতা নেই, একমাত্র শিহাব রিশান বাদে। তবুও পুনমের ফিরে না তাকানো চন্দ্রের বুকে লাগল এই রমণীটি এমন কেন ভেবে পায় না চন্দ্র। খাওয়া দাওয়া শেষে পারভেজ সাহেবের সাথে পুনম বেরিয়ে যায়। চন্দ্র একা একাই যায় ভার্সিটিতে। বাইক থামতেই শিহাব রিশান এসে হাজির, সাথে কিছু জুনিয়র। ভাই ভাবি আসতেছে। জুনিয়র রাব্বির কথায় পিছন ফিরে তাকায় চন্দ্র। পুনম রিক্সা থেকে নামছে। পারভেজ সাহেব মাথায় হাত বুলিয়ে বিদায় দিয়ে সেই রিক্সা দিয়েই চলে গেল। পুনম 5 মিনিট দাঁড়াতে মিহি আসলে দুজনে একসাথেই ভিতরে ঢুকল। পুনম আশেপাশে তাকাতে তাকাতে ভিতরে ঢুকছে। আজকে চিঠিওয়ালার কোনো খোঁজ নেই। কি হলো, পরপর 2 দিন লোকটা চিঠি দিল, আজ কি হলো, নাকি কোনো সমস্যা হয়েছে? ভাবতে ভাবতে মিহির থেকে পিছনে পড়ে যায়। নিজের মতো হাঁটতে হাঁটতে মিহি পাশে তাকিয়ে পুনমকে না পেয়ে পিছন ফিরে দেখে পুনম কি যেন ভাবতে ভাবতে হাঁটছে। ওডাই পুনু, কি ভাবছিস? কিছু না, চল। বলেই তারা ক্লাসে চলে যায়। পরপর 3টা ক্লাসের পর জানায় আজ আর ক্লাস হবে না। পুনম ফোন বের করে টাইম দেখল। 11টা বাজে, এখন বাসায় যেতে মনে চাচ্ছে না। মিহিও হলে যাবে না, এখন লাইব্রেরিতে যাবে। তাই পুনমও মিহির সাথে যাওয়ার পরিকল্পনা করল। লাইব্রেরিতে নীরবতা, বেশিরভাগই টেবিল খালি, সবাই মাঠে আড্ডা দিচ্ছে। শুধু পড়ুয়া স্টুডেন্ট ও সরাই লাইব্রেরিতে আসে। মিহি সেলফে নিজের প্রয়োজনীয় বই খুঁজে টেবিলে বসে লিখতেছে। পুনম বই দেখতে দেখতে একটা বই টান দেয়, অপর পাশ থেকেও বইটা টান দেয়। পুনম ভ্রু কুচকে ফাঁকা দিয়ে তাকালে কাউকে দেখতে পায় না, আবার বইটা টান দেয়। এবার সহজেই পেয়ে যায়। প্রথম পাতা উল্টাতেই দেখে ধূসর রঙা এক ভাঁজ করা পেপার। পুনম কাগজের ভাঁজটা খুলে, ডিড ইউ মিস মি জোহরা? আমি যদি জানতাম কেউ একজন অধীর আগ্রহে আমার অপেক্ষায় আছে, তাহলে আমার জোহরা ভার্সিটিতে পা দেয়ার সাথে সাথে বান্দা তার জোহরার চিরকুট রেডি রাখত। পুনম কি তার জোহরা খি নামের উপর হাত বুলায়। এই লেখাটা কেমন জানি কলিজায় লাগে পুনমের। পুনমের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক মিষ্টি হাসির রেখা। পুনম কি জানে সেই হাসি কারো হৃদয়ে তোলপাড় করার জন্য যথেষ্ট। জানলে এই রমণী এত মিষ্টি করে হাসত না, কেননা এই রমণী তার সামনে আসলেই তো চুপসে থাকে। অপর সাইটের সেলফে ডালান দিয়ে হাঁটু ভাঁজ করে দাঁড়িয়ে পুনমকে দেখে চলেছে চন্দ্র। এই পুনু! মিহির ডাকে স্তম্ভিত ফিরে পুনম। এতক্ষণ সে চিঠিতে ডুবেছিল। শেষ তোর? চল বাসায় যাই। বলে বইখানা রাখতে গেলে দেখল আরেকটা চিরকুট খুলে দেখে সেখানে লেখা, রাতে বারান্দায় আসবে, অপেক্ষায় থাক মাই জোহরা। পুনম 2টা চিরকুটি হাতের ভাঁজে নিয়ে চট করে ব্যাগে ঢুকিয়ে ফেলে। মিহি সেটা খেয়াল করে বল, কি লুকাচ্ছিস? কিছু না, চল। বলেই আগে আগে হাঁটতে শুরু করে। অপেক্ষার প্রহর বুঝি কাটতে চায় না। পুনম একটু পরপর ঘড়ির দিকে তাকায় তো বইয়ে মুখ গুজে। রাত 8টা বাজে, অথচ পুনম এখনই অধৈর্য হয়ে যাচ্ছে। এই বুঝি প্রেমে পড়ার লক্ষণ। মিটিমিটি হাসে পুনম। তখনই মুক্তি তার ঘরে ঢুকে পুনমকে মিটিমিটি হাসতে দেখে সন্দেহ চোখে তাকায়। কিরে, এরকম একা একা হাসছিস কেন? কই না তো। হড়বড়িয়ে বলেই আবার বইয়ে মুখ গুজে। রাতের খাবার খেতে বসেছে সবাই। খাওয়া শেষে চন্দ্রকে বাইরে যেতে দেখে চাঁদনী বেগম জিজ্ঞাসা করলেন, এত রাতে কোথায় যাচ্ছিস? ওই বাসায় আজ ঘুমাব, বাসাটা খালি পড়ে আছে, তাই ভাবলাম আমি শিহাব রিশান একটা রাত থাকি। শিহাব রিশান কই? কামরুল সাহেবের কথায় চন্দ্র তার দিকে ভ্রু কুচকে তাকায়। তার তাকানোর মানে এই যে তুমি কি আমাকে অবিশ্বাস করছ? কামরুল সাহেবও ভ্রু নাচায়, তার মানে এই যে তুমি বিশ্বাসযোগ্য কোনো কাজ করেছ। চন্দ্র সেই দৃষ্টি পাত্তা না দিয়ে চলে যায়। ঠিক রাত 11টায় ঠাস করে কিছু পড়ার শব্দে পুনম বারান্দায় যায়। দেখে একটা হেলিকপ্টার ড্রোন চাকার মাঝে একটা চিঠি আটকানো। পুনম ফ্লোরে বসে রেলিং ডালান দিয়ে চিরকুট খুলে। অপেক্ষা করিয়েছি বুঝি মাই জোহরা, আই অ্যাপোলোজাইজ, তবে তোমার অপেক্ষা আমার মনে শীতলতা সৃষ্টি করেছে। পুনম হাসে দৌড়ে ঘর থেকে পেন পেপার আনে, লিখতে শুরু করে। আপনি কে? আপনার নাম কি? কিছুই তো জানা হলো না। চিঠিটা হেলিকপ্টারে চাকায় গুজে দিতে সেটা সাথে সাথে উড়তে শুরু করে। মিনিট খানিক পরে উত্তর আসে, আমি মানুষ, তিমিরে ঢাকা ধরণীকে প্রজ্বলিত করার একমাত্র অধীশ্বর যে ওই সুদূর অম্বরে বিরাজমান।
পুনম ভ্রু কুচকে একবার আকাশে তো একবার চিঠির দিকে তাকায়। অপর পাশে ড্রোনের মাধ্যমে পুনমকে দেখতে থাকা চন্দ্র হাসে মনে মনে। তার বোকারানি কিছুই বুঝে নাই। পুনম এবার লিখে, এটা আবার কেমন নাম কিছুই বুঝিনি। এবার উত্তর আসে, তো কি নামে ডাকবেন আপনিই ঠিক করেন মাই জোহরা। চিঠিটা হাতে নিয়ে পুনম কিছুক্ষণ চিন্তা করে পরক্ষণেই মুখে হাসি ফুটে ওঠে, লিখতে শুরু করে, আপনি তো আমায় জোহরা ডাকেন, তো আমি আপনাকে আলী ডাকি শের গেয়ে আলী। কাগজটা আটকে দিতেই তা উড়ে চলে গেল। আবার মিনিট দুইয়ের মধ্যে উত্তর আসল। অফকোর্স মাই জোহরা। চলবে।